হ্যালো ক্রিকেট কোর্স সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আমি ফাইজুল ইসলাম নয়ন। গসিপ উইথ মিস্টার ক্রিকেট খোরের 14তম পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে আছে বাংলাদেশ অনূর্ধ্ব-19 দলের বিশ্বকাপ জয়ী দলের সদস্য প্রান্তিক নওরাজ নাবিল। নাবিল ভাই, আপনাকে আমাদের আজকের লাইভে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ ভাইয়া আমাকে ইনভাইট করার জন্য এন্ড সবাইকে আসসালামু আলাইকুম। তারপর নাবিল ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো, আশা করি সবাই ভালো আছেন। আজকে এখন বর্তমানে এই যে করোনা পরিস্থিতিতে বর্তমানে এই মহামারী চলতেছে, এই করোনার মধ্যে আপনি কিভাবে কাটতেছে আপনার সময়গুলো ভাই? ভাই প্রথম কথা তো সবাই হচ্ছে বোরিং কাটতেছে ফার্স্ট অফ অল, কারণ এভরিডে রুটিন সবার স্ম্যাশ হয়ে গেছে। তো তারপরে আলহামদুলিল্লাহ এখন নামাজ কালাম পড়তেছি আর সবাই, আর হচ্ছে ফ্যামিলির একটা ভালো টাইম স্পেন্ড হচ্ছে সবাই একসাথে। আর ক্রিকেট বলতে আর কি ভাই ফিটনেস, মেলা দিন মাঠের ক্রিকেটটা মিস করতেছি আর কি। এই তো আর কি, এইভাবে যাচ্ছে, একটু পড়াশোনা করতেছি মাঝে। আমি নাবিল ভাই সম্পর্কিত আসলে দুইটা ইনফরমেশন আমাদের লাইভ পর্বের আগে একটু তথ্য দিয়ে দিচ্ছি। আহ, আমাদের বাংলাদেশ অনূর্ধ্ব-19 দল এবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়, আপনারা সবাই জানেন। এই দলটা চ্যাম্পিয়ন হওয়ার পিছনে যদি সবচেয়ে বড় একটা কারণ যদি হয়ে থাকে, সেটা হচ্ছে হতে পারে যে ওরা টানা 2টা বছর অনেকগুলা ম্যাচ এবং অনেকগুলো টুর্নামেন্ট একসাথে খেলছে, তাদের মধ্যে বন্ডিংটা অনেক বেশি ভালো ছিল। আর এই বেসটা মূলত শুরু করে 2018 সাল থেকেই। 2018 সাল থেকে প্রথম ভারত সফর করে আফগানিস্তানের বিপক্ষে তারা একটা টুর্নামেন্ট সিরিজ খেলে। সিরিজটা ছিল অনূর্ধ্ব-17 দলের সাথে, বাংলাদেশ অনূর্ধ্ব-17 এবং আফগানিস্তান অনূর্ধ্ব-17। সেই সিরিজের মধ্যে নাবিল ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করেছিল। সেই সেঞ্চুরি দিয়েই কিন্তু সে প্রথম সবার আলোচনাতে আসে। তারপর এরপরে বিশ্বকাপে কিন্তু নাবিল ভাই একটা ম্যাচও কিন্তু ব্যাটিং বা বোলিং কিছুতেই সুযোগ পায় নাই, কারণ হচ্ছে একটা ম্যাচও সে একাদশে ছিল না। তারপরেও কিন্তু বিশ্ব মিডিয়াতে নাবিল ভাই সবচেয়ে আলোচিত ছিল। এর কারণ একটাই, একটা সাক্ষাৎকারের মাধ্যমে সে বিশ্ব মিডিয়াকে বাংলাদেশ সম্পর্কে নতুন ভাবে পরিচয় করায় যে বাংলাদেশ থেকেও পারে কেউ সাবলীল ভাবে সুন্দরভাবে ইংলিশে একটা সাক্ষাৎকার দিতে। সেই সাক্ষাৎকারের মাধ্যমে কিন্তু নাবিল ভাই অনেক পরিচিতি লাভ করে। আপনারা সবাই সাক্ষাৎকারটা দেখেছিলেন আশা করি। এখন নাবিল ভাইকে আমরা প্রশ্নতে চলে যাই। এই করোনার সময়ে সবচেয়ে বেশি মিস করেন কোন জিনিসগুলো? সবচাইতে বেশি মিস করি ভাইয়া, ফার্স্ট অফ অল হচ্ছে ক্রিকেট, সবার উপরে ক্রিকেট সবকিছুর আগে। আর যেহেতু এটা ভাই ইনার প্যাশন, সো এইটা। এন্ড তারপরে সেকেন্ড পয়েন্ট যেটা আসবে যে ভাইয়া ফ্রেন্ডস, তারপরে সবাই যে একসাথে ঘোরাফেরা করা। এন্ড আমি যদি ইন সামারি বলি হচ্ছে সবাই সবার লাইফটা মিস করতেছে। সব এই কেজড ভাবে কেউ থাকতে চায় না আসলে, মানে এরকম আটকা ভাবে। সো যদি ইন আ সামারি বললি, মিসিং মাই লাইফ, লাইক দিস ইজ নট মাই লাইফ। মিস করেন কি ক্রিকেটের ফ্রেন্ডদেরকে নাকি আপনার এলাকার ফ্রেন্ডদেরকে সবচেয়ে বেশি মিস করেন? যে আপনার একসাথে অনেকদিন ধরে যাদের সাথে খেলতেছিলেন অনূর্ধ্ব-19 যে বেস্টের সাথে, এদেরকে বেশি মিস করেন না এলাকার ফ্রেন্ডদেরকে? ফ্রেন্ড তো ফ্রেন্ডই, মানে এটা ভ্যারি করে আর কি। এখন ধরেন ফ্রেন্ড বলতে সবাইকেই মিস করি। আই মিন এটা আন্ডার 19 ক্রিকেট টিমেরও ফ্রেন্ড, এন্ড আমার আশেপাশে যারা ফ্রেন্ড আছে সবাই, বিকজ একটা ফ্রেন্ডশিপ এরকম যে ছোটবেলা থেকে এই পর্যন্ত একসাথে ফ্রেন্ডস, একটা বন্ডিং এর ব্যাপার আছে, আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপার আছে। আবার আরেকটা ব্যাপার আছে একসাথে আমরা মাঠে থাকি, খেলাধুলা করি। সো একটা প্রফেশন রিলেটেড ফ্রেন্ডশিপ, আর একটা হচ্ছে আমার পার্সোনাল লাইফের ফ্রেন্ডশিপ। সো ফ্রেন্ড তো ফ্রেন্ডই হয়। আপনার ক্রিকেটের হাতে কড়ি কখন থেকে? কখন থেকে আপনি স্বপ্ন দেখেন যে একজন ক্রিকেটার হবেন? আর আবার আপনি বিকেএসপির ছাত্র, এবং বিকেএসপি তে কিভাবে ভর্তি হন, কখন ভর্তি হয়েছিলেন? জি ভাই, একসাথে তিনটা কোশ্চেন আই গেস। তো ফার্স্ট আচ্ছা, একটা একটা করে উত্তর দেন। প্রথমত হচ্ছে আপনার ক্রিকেটের হাতে কড়ি কখন থেকে? যে একটু ফান করছি, সরি। লাইক ফার্স্টে যখন ইট ওয়াজ 2011, বাট আপনি যদি বলেন যে সবাই আমরা এলাকায় ক্রিকেট খেলি, লাইক মজা করে খেলি, ফান টাইপ, ঠিক আছে, রিক্রিয়েশনের জন্য ও ঘটে হোয়াট এভার। বাট আমার ভিতরে একটা প্যাশন ছিল, দ্যাট আই ওয়ান্টেড টু বিকাম আ ক্রিকেটার। বাট ওইভাবে আসলে ভাই এখন যদি আপনি আপনি এখন থেকে 2011 সাল, 9 বছর পিছনে,
আমাদের ক্রিকেটটা আজকের ক্রিকেটের মতো সেই সময় কিন্তু ছিল না ভাই, হয়তো একটু না আপগ্রেডেড ছিল বাট ইট ওয়াজন্ট লাইক দ্যাট। তো আপনি বুঝেন যে ওরকম একটা গাটস থাকতে হয় ফ্যামিলিকে বলার জন্য ওইরকম টাইমে যে আই ওয়ান্ট টু প্লে ক্রিকেট। সবার একটা প্রায়োরিটি থাকে স্টাডি, আই ডু রেসপেক্ট দ্যাট, যে পড়াশোনা প্রায়োরিটি হওয়া উচিত, বাট ওই সাইডটা থেকে এখন যেরকম সবার মেন্টালিটিটা একটু চেঞ্জ আছে যে হ্যাঁ ক্রিকেটের প্রতি একটা সাপোর্ট আসছে ফ্যামিলি থেকে। সো ফ্রম দ্যাট দোজ পার্ট আমার একটা গাটস ছিল না। সো ভাই, মেজো ভাইয়া মানে আই মিন আমার মামাতো ভাই, ওনার একটা ড্রিম ছিল টু বিকাম আ ক্রিকেটার। সো আই শেয়ারড উইথ হিম ওয়ান ডে, ওনার সাথে আমি শেয়ার করি অ্যান্ড হি ফাইনালি গেভ দ্য ফার্স্ট হ্যান্ড। উনি কোঅপারেশন করছিল সবার আগে, উনি ফ্যামিলিকে বুঝাইছিল। বাট ফার্স্টের দিকে লাইক জিনিসগুলো এরকম ছিল, একটু রেস্ট্রিকশনস ছিল ভাইয়া। লাইক আমি সকালবেলা উঠতাম ঘুম থেকে, দেন আই ইউজ টু ওয়েক আপ এট লাইক 6:30, দেন উঠে ফ্রেশ হইতাম, একটু খাওয়া দাওয়া করতাম, করে ধরেন 7টার দিকে আমি বের হয়ে যাইতাম। সো আমার লাইফস্টাইলটা এরকম ছিল, বাসা থেকে আমাকে ট্রান্সপোর্টের জন্য ভাইয়া টাকা দেওয়া হইতো, বাট আমার কিছু প্ল্যানস থাকতো ভাইয়া, বুঝছেন, যে আমি ওইটা জি হেঁটে জি। হেঁটে করতাম। মানে আমাকে এনাফ মানি দেওয়া হইতো বাসা থেকে, বাট আমি হেঁটে হেঁটে যাইতাম, হেঁটে হেঁটে আসতাম কারণ স্কুল থেকে। কারণটা ছিল হচ্ছে ভাইয়া, ধরেন আমার প্রথম থেকে এরকম একটা ইয়ে ছিল যে মানে আমি নিজের মতো করে সবকিছু করতে চাই তো একটা জিনিস হইতো যে আমি যদি একটা গ্লাভসও কিনতে পারি, ব্যাটিং গ্লাভস, বা আমি হ্যাঁ একটা বল কিনতে পারি, তাহলে এটা আমার আমার প্র্যাকটিসে হেল্প করবে। সো ওইখান থেকে সকালবেলা হেঁটে গেলে ওইটা আমার বডির জন্য ভালো, হাঁটলেও তো আমার কোনো প্রবলেম নাই। তো ওইরকম জায়গা থেকে আমি ওই ছোট ছোট ইনভেস্টমেন্ট গুলো করতাম এন্ড লাইক সেভিংস করতাম। তো এইভাবে, বাট দ্য স্টোরি ওয়াজ যে ওই যে সকালবেলা উঠে স্কুলে যাইতাম, মাঝে মাঝে ধরেন অ্যাসেম্বলি পাইতাম একটু আগে, যে কোনো মতে ব্যাগটা রুমে রেখে দৌড় দিতাম অ্যাসেম্বলি ফিল্ডে। তারপরে মাঝে মাঝে হয়তো একটু টিচারদের বকা খাইতাম, পানিশমেন্ট খেয়ে দাঁড়ায় থাকতে হইতো, তারপর অ্যাসেম্বলি শেষে ঢুকতে হইতো। স্কুলে এগুলো সবাই এক্সপিরিয়েন্স করে। তো হ্যাঁ। তারপরে ক্লাস করতাম, আমাদের ক্লাস শেষ হইতো সামথিং অ্যারাউন্ড 1:45 অর 2, মানে সামার আর হচ্ছে আপনার উইন্টারে ডিফারেন্স করা হইতো একটু। তো তারপরে স্কুল শেষ করে আসতাম, বাসায় আসতে আসতে ধরেন ইট ওয়াজ অ্যারাউন্ড 2:20, 2:25। আর আমার প্র্যাকটিসটা থাকতো ধরেন 2:45, কারণ 3টার সময় প্র্যাকটিস হলে 2:45 রিপোর্টিং টাইম থাকে। সো আমার হাতে 20টা মিনিট থাকতো ধরেন, তো আমার গোসল করতে হইতো ওই ভিতরে। তারপরে আপনার তাড়াহুড়া করে গোসল করতে হবে, ইট ওয়াজ লাইক ওই আমার জীবনের ওই কটা বছর মানে আমি শান্তি মতো গোসল করতে পারি না, সো টু বি অনেস্ট। তো তারপরে কোনো ভাবে হচ্ছে আপনার আমি তারপরে নামাজটা পড়তাম জোহরের। তারপরে আমি কেটস পড়তাম, আর আম্মু আমাকে যতটুকু খাওয়া দিতে পারতো খাওয়াই দিত। তারপরে ব্যাগটা ঘাড়ে নিয়ে মাঠে, তারপরে প্র্যাকটিস করতাম। প্র্যাকটিস শেষে ওখানে আসরের নামাজ পড়তাম, মাগরিবের নামাজ পড়ে ওখান থেকে আমার যেহেতু ফ্যামিলি, আমি কি বলছি যে ফার্স্ট টাইম থেকে একটু ইয়া ছিল, তো তখন ওখান থেকে আমার প্র্যাকটিস ড্রেসে আমার ঘামানো অবস্থায়, সোয়েটিং অবস্থায় হচ্ছে আমার ইয়েতে যাইতে হইতো, লাইক কোচিং করতে যাইতে হইতো। সো লাইক প্র্যাকটিসের ড্রেস পরা। মানে আই উইল বি ভেরি অনেস্ট, আমার স্ট্রাগল পিরিয়ড ছিল, বাট ধরেন আমি আপনার পাশে একজন ঘামানো মানুষ বসা আছে। সো মানে অনেক মানুষের নর্মালি এটা একটা হিউম্যান নেচার যে একটা অস্বস্তি বোধ আসতে পারে, বাট আমার কিছু করার ছিল না এখানে, যে আমার ফ্যামিলি আমাকে ক্রিকেট খেলতে দিত না এইভাবে না হইলে। সো ওইভাবে আমার করতে হয়েছে, মানে আমি সহ্য করছি এই জিনিসগুলো, আমি কষ্টগুলা করার প্ল্যান করছি। তো বাট একটা স্টেজে ভাইয়া দেন এইভাবে দিন যাচ্ছিল, বাসায় যে ধরেন ঘুমাইতে ঘুমাইতে 12টা বেজে যেত, ব্যাচ শেষ করে বাসায় যে নামাজ কালাম পরে খাওয়া দাওয়া করে ঘুমাইতে ইট টুক টাইম। সো দিস ইজ হাউ ক্রিকেট স্টার্টেড। এখন তারপরে বিএসপি তে গেলাম আপনার 2015 সালে। তো 15 সালে ভাইয়া যখন যাই, তার আগে আমি বিএসপি তে যাওয়ার আগে আই প্লেড মানে খুলনা ডিস্ট্রিক্ট আন্ডার 14 টিমের জন্য খেলছি 2 বছর, আর ডিভিশন টিমে 1 বছর খেলছি। নেক্সট ইয়ার আই ওয়াজ সাপোজ টু বি আ সিনিয়র প্লেয়ার অফ খুলনা ডিভিশন আন্ডার 14 টিম, বাট আমার লাইফের আমি সব থেকে বড় রিস্ক যেটা বলবো ওই টাইমে নিছি। আমাদের বিএসপিতে একটা ট্রেন্ড ছিল আগে প্লেয়ারদের ভিতরে, যে সিনিয়র প্লেয়াররা অলওয়েজ বেশি বেনিফিট পায়, বাট আমি এই জিনিসটার মানে এটা আমরা যখন নট গেছি, অনলি বিকেএসপি বাট অলসো সব জায়গাতেই। না ভাই সিনিয়র প্লেয়ার যে প্রুভড, আই লাইক সাকিব ভাই প্রুভড, মুশফিক ভাই প্রুভড, তারা যদি পারফর্ম না করতো তাহলে ওনাদের সাথে কতগুলা ব্যাচমেট হারায় গেছে ওনাদের দেখেন। আই সেড লাইক কনসিস্টেন্সিতে বিলিভ করি, বাট একজন সিনিয়র হইলে যে একজন জুনিয়র চান্স পাবে না, আই নেভার বিলিভড ইন দ্যাট। আই বিলিভ যে পারফরমেন্স উইল স্পিক। হ্যাঁ, সো পারফরমেন্সটাই তারপর দিন শেষে পারফরমেন্সটাই সবাই দেখে। হ্যাঁ, তো ওইখানে যাওয়ার পর আর কি সিনিয়ররা বলতো কয়েকজন যে টিমে জায়গা নাই, বুঝছেন ভাই, মানে বিএসপি তে এরকম একটা এনভায়রনমেন্ট থাকে অলওয়েজ। তো বলে এই ভাই আছে ওই ভাই আছে, তো আমার পজিশনে ছিল আর কি বিএসপি টিমের ক্যাপ্টেন। ওই টাইমে হি ওয়াজ সাপোজ টু বি দ্য ক্যাপ্টেন, আরো 2টা সিনিয়র প্লেয়ার ছিল।
সো পরে আমি ওইখানে খুলনায় ফোন করে বলছি যে আমি বিকেএসপি থেকে খেলবো চান্স পাইলে, নাইলে আমি খেলবো না এই বছর। সো আমার আন্ডার 15 ন্যাশনাল টিমেও খেলা হইতো না যদি আমি বাদ যাইতাম, এন্ড ইট ওয়াজ সাপোজ যে 20% চান্সেস আছে আমার টিমে থাকার, কারণ সবাই সিনিয়র। সো আমি ওইখানে খেলছি, প্র্যাকটিস ম্যাচেস পারফর্ম করছি, এন্ড ওই তিনজন সিনিয়রে বাদ পড়ছিল, এন্ড আই প্লেড ইন দেয়ার পজিশন, টিমের ক্যাপ্টেন চেঞ্জ হয়ে গেছিল। সো ইউ নো ইট ওয়াজ লাইক দ্যাট। তারপরে ওখানে খেলছি, আন্ডার 15 ন্যাশনাল টিমে খেলছি আলহামদুলিল্লাহ। সো দিস ওয়াজ দ্য বিগেস্ট স্টোরি। ওকে ব্রাদার, ভালো লাগলো আপনার হিস্টোরিটা। অবশ্যই যারা নতুন ক্রিকেটার হতে যাচ্ছে বা আগামী দিনের ক্রিকেটার, তাদের জন্য অনেক অনুপ্রেরণা হবে যে টাকা থাকার পরে কিন্তু কিছু টাকা ইনভেস্ট করতেছিল কারণ নিজের জন্যই। এই জিনিসটা সবার জন্য অনুকরণীয় হওয়া উচিত আমি 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 মনে করি। এখন আমরা একজন ক্রিকেটার বা অ্যাথলেটের জন্য ফিটনেসটা খুবই জরুরি। এখন বর্তমানে যে পরিস্থিতি চলতেছে, এই পরিস্থিতিতে আমাদের জন্য ফিটনেস ধরে রাখাটা খুব চাপ। বর্তমানে আপনি ফিটনেস নিয়ে কি কোনো কাজ করতেছেন, বা কাজ করলে কি কোনো অনুশীলন করতেছেন কিনা এলাকায়? ভাই এখন এক কথা যদি আমি আপনাকে অ্যান্সার দিই, হ্যাঁ আমি করতেছি ভাই। ঠিক আছে, আপনি একটা নর্মাল প্লেয়ারকে যদি আস্ক করেন, আই নো মেনি পিপল কেম হিয়ার, সো সবাই কিন্তু বলছে যে ফিটনেস করতেছি ভাই, বাট ডিপ ইনসাইড না আমার মতো সবারই একটা মনে করেন একটা মিসিং পার্ট আছে। আপনি এখন মাঠে যে 10টা চক্কর দিবেন আর আপনি ছাদের উপরে 20টা চক্কর দিবেন, বোথ আর নট সেম ভাই। মানে জিনিসটা হচ্ছে কি, ফিটনেস ভাই করতেছি বাট স্যাটিসফ্যাকশনটা ওরকম নেই। হয়তো বডির ইমপ্রুভমেন্ট হচ্ছে, বাট ওই যে একটা মানে একটা কথা আছে না ভাই, ঘরের মায়া। সো ওই জিনিসটা তো, ক্রিকেট মাঠটাই তো ঘর ভাইয়া। তো এখন যদি আপনি আমাকে বলেন অনেক কড়া রোদ, কেউ হয়তো বাসায় বসে থাকতে ভালো লাগবে, আর আমাদের কথা হচ্ছে আমি মাঠেই যাইতে চাই এরকম একটা টাইমে, বাট ওইটা পারতেছি না ভাইয়া। মানে ইটস লাইক সবাই চায় আমি রোদের ভিতরে বাসার মধ্যে থাকবো, আর আমরা চাই রোদের ভিতরে মাঠে থাকবো। সো যাদের চাওয়াটা হচ্ছে তারাই তো এখন বোর্ড হয়ে গেছে, সেখানে আমাদের ফিলিংটা কি এটা দেখেন। ওকে ব্রাদার, এখন আমি যাব হচ্ছে গিয়ে আমাদের সবচেয়ে মূল আকর্ষণীয় একটা পর্ব, সেটা হচ্ছে গিয়ে বিশ্বকাপের পর্ব। যে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে যদি সবচেয়ে সেরা অর্জন যদি আমরা বলে থাকি, আমাদের ইতিহাসের সবচেয়ে সেরা অর্জন আমরা এই 2020 সালে পেয়েছি, এবং সেটা আপনাদের হাত থেকেই পেয়েছি। এই আমাদের ইতিহাসের সেরা অর্জনের একটা পার্ট হতে পেরে আপনার এই অনুভূতিটা কেমন, বিশ্বকাপ জয়ের অ্যাকচুয়ালি একজন সদস্য হতে পারে? মানে কিছু জিনিস থাকে, বাট কিছু ব্যাপার থাকে যে যে একটা ফিলিং। সো একটা হচ্ছে শব্দ, একটা হচ্ছে ভাষা, ঠিক আছে, বাট আপনি কি সবসময় চাইলে পারবেন ভাষা আর শব্দ দিয়ে আপনার অনুভূতি প্রকাশ করতে? এটা সবসময় পসিবল না। সো হ্যাঁ, ওয়ার্ল্ড তার কাপ মানে উইনিং হচ্ছে এমন আপনি জিনিসটা ভাষায় প্রকাশ করতে একটা পারবেন অবদান। না। এই যে আপনারা আপনারা যে ক্রিকেটের সাথে ইনভলভ আছেন, তারপরে এই যে বাংলাদেশের যত মানুষ ক্রিকেটকে সাপোর্ট করে, আপনি ফিল করেন যে তাদের কি ফিলটা ছিল। আমি তো ড্যাম শিওর যারা যারা টিভিতে দেখছে বাংলাদেশ থেকে, দেওয়ার ফিলিং লাইক তারাই সাউথ আফ্রিকায়, ট্রফিটা আমাদের হাতে না তাদের হাতেই আছে। ইফ তারা যদি এটা ফিল করে, দেন যারা আমরা এই জিনিসটা অ্যাচিভ করতে পারছি ওখানে থেকে, দেন আমাদের ফিলিংটা কিরকম ভাইয়া। সো লাইক আমি ডিসক্রাইব করতে পারছি না, বাট আই গেস সবাই হিন্টটা পাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আহ ভারতের বিপক্ষে আমরা একদম শুরু থেকে অ্যাগ্রেসিভ মোডে ছিলাম। বিশেষ করে সাকিব ভাইয়ের শুরুতে যে ধরনের অ্যাটিটিউড দেখিয়েছিল, সেটা আসলে আমাদের বাংলাদেশে কোনো বোলার, যে বাংলাদেশে কোনো খেলোয়াড় এই ধরনের অ্যাগ্রেসিভ মোডে থাকতে পারে, যেটা আসলে ভারত কখনো চিন্তা করতে পারে না, আই থিঙ্ক। এখন কি এই পরিকল্পনাটা কি আপনাদের কি টিম ম্যানেজমেন্ট থেকে দিয়েছিল, যে এরকম কোনো কিছু, যে আমরা শুরু থেকে ওদেরকে চেপে ধরবো? মানে ডেফিনেটলি আমি ফার্স্ট ক্রেডিটটা হচ্ছে টিম মিটিংকেই দিব। মানে সরি, আমাদের যে টিমের সাপোর্টিং স্টাফ যারা ছিল। সো বাট আমাদের রিয়েলাইজেশনটা একটু আসতেছিল, লাইক একটা ক্রিকেটের টার্ম আছে আপনার। সো ক্রিকেটের যে টেক্সট বুক, ওখানে আপনার একটা টার্ম আছে যে লার্ন ফ্রম ইউর মিস্টেক্স। এটা হচ্ছে আপনার আই ফরগট দ্য টার্ম, যেরকম আপনার সাইকোলজির একটা পার্ট থাকে, সেরকম এটা মেবি বায়োমেকানিক্স এর ক্রিকেটার, ঠিক আছে। তো ওখানে একটা টার্ম আছে যে লার্ন ফ্রম ইউর মিস্টেক্স। তো এই জিনিসটা কি ভাই, আমরা কিন্তু এর আগে একটা বাংলাদেশের সেমিফাইনাল ওদের সাথে হারছিলাম আমাদের মাটিতে, 2 রানে। হুম। এন্ড শ্রীলঙ্কাতে হচ্ছে ওদের সাথে 5 রানে হারছি, সবগুলো ক্লোজ এনকাউন্টার ছিল। আমরা যে জিনিসটা রিয়েলাইজ করছিলাম সেটা হচ্ছে যে একদম খুব সিম্পল জিনিস ভাই। আপনি যদি একটা ফুটবল ম্যাচকে ডিভাইড করেন, দুইটা পার্টে আপনি পাবেন, একটা হচ্ছে ফার্স্ট হাফ, একটা হচ্ছে সেকেন্ড হাফ, ঠিক আছে। এখন হ্যাঁ। আপনি যদি একটা ক্রিকেটকে আপনি সেশন ওয়াইজ ডিভাইড করেন একটা ওয়ান ডে ম্যাচকে, তাই না, তাহলে আপনি হচ্ছে যদি ছোট ছোট শর্ট টার্ম, যেমন ভাই লাইফে একটা ইচ্ছা থাকে সবার যে আমি ন্যাশনাল টিমে খেলবো, বাট দেয়ার ইজ আ ল্যাডার প্রসেস টু ফলো, ঠিক আছে। তো ওইরকম আপনি যদি ক্রিকেট ম্যাচটাকে ফলো করেন, একটা ওয়ান ডে ম্যাচে 10টা সেশন থাকে,
10 ওভার করে 10টা সেশন থাকে। আমরা ইন্ডিয়ার সাথে ওই 2টা ম্যাচে সেমিফাইনালেও এবং ওই এশিয়া কাপের ফাইনালেও 9টা সেশন আমরা ডমিনেট করছি, ঠিক আছে, বাট একটা হ্যাঁ, সেশনে সত্যি কথা। মোমেন্টাম এন্ড আমরা ম্যাচ হারছি কেন ভাইয়া? বিকজ অফ আওয়ার মেন্টালিটি অর ম্যাচ প্রেসার যাই বলেন না কেন, আমরা ইনএক্সপিরিয়েন্স ছিলাম ওই একটা জায়গায়। আমাদের স্কিলে আমরা ওদের থেকে ভালো ক্রিকেট খেলছি, ঠিক আছে, আমাদের এফোর্টে আমরা ওদের থেকে ভালো ক্রিকেট খেলছি, বাট আমরা যেখানে ল্যাকিংস করতেছিলাম যে ওরা মোমেন্টাম ক্যাচ করতে চায়। আর সো আমাদের একটা টার্গেট ছিল, টিম মিটিং এর প্ল্যান ছিল এরকম যে আমরা উই উইল বি লাইক, আমরা অ্যাটাকিং ক্রিকেট খেলবো, এগ্রেসিভ ক্রিকেট খেলবো। আর আমাদের নিজেদের ভিতরে একটা রিয়েলাইজেশন ছিল, আমরা উই ওয়ার থিংকিং যে আমরা এমন কিছু করবো যেটা ইন্ডিয়া অভ্যস্ত না। সো দুইটা জিনিস না একটা জায়গায় এসে ক্লাশ করছে, লাইক ম্যাচ আপ করছে, যে টিমেরও প্ল্যান হচ্ছে এইটা, আমাদের প্ল্যান হচ্ছে এইটা। সো আমাদের বেসিক্যাল প্ল্যান এটা ছিল যে এতদিন ওরা আমাদেরকে এইভাবে মাইন্ড ডাইভার্ট করার ডোমিনেট চেষ্টা করছে, করছিল, হ্যাঁ, একদম শুরু এইটা থেকে ডোমিনেট করে খেলতো ওরাই। এন্ড দেখেন ওই ওরা কিন্তু ওই মেন্টাল প্রেশারটাই নিতে পারে না ভাইয়া। নাইলে সবাই জানে যে যে ইন্ডিয়া কিন্তু এরকম টিম না, ঠিক আছে, বাট ওরা হয় কি, আপনি সাউথ আফ্রিকা বলেন, অস্ট্রেলিয়া বলেন, মানে যে টিম বলেন, যত বড় বড় টিম ওয়ার্ল্ড ক্রিকেটে সবাই ইন্ডিয়াকে ডমিনেট করার মতো ক্রিকেট খেলে, বাট আন্ডার 19 আপনারা যদি প্রিভিয়াস ওয়ার্ল্ড কাপ গুলো দেখেন, নোবডি কেম টু ডমিনেট দেম। ওদেরকে কেউ এগ্রেসিভ ক্রিকেট খেলে না। ওদের সামনে কিরকম যেন মাঠে একটা এন্ট্রি দেখলে প্লেয়ারদের মনে হয় ইন্ডিয়া একটা বেনিফিট আছে। ইউনো ভাইয়া, ওই যে আম্পায়ারিং থেকে বলেন বা অনেক কিছু বলেন, মাঝে মাঝে কিন্তু একটু এগেনস্টে হয়। সো আমরা করছি এগুলো সব বাদ, আমরা জাস্ট একটা জায়গায় ফোকাস করছি যে এবার হয়তো ওরা 9টা সেশন পাবে, কিন্তু একটা সেশন হইলো আমরা ডমিনেট করে ম্যাচটা জিতবো। সো ফাইনালি আর কি, ওরা যে জিনিসটা কখনো এক্সপিরিয়েন্স করে না আন্ডার 19 ক্রিকেটে, ওই জিনিসটাই, মানে 2 বছরও কিন্তু আমরা ওদের সাথেই রাইভালারি ছিলাম। আমরাও 2 বছর ক্যাম্প করছি, ওরাও 2 বছর ক্যাম্প করছে, কখনো আমরা এই জিনিসটা ওদেরকে দেয়। সো ওয়ার্ল্ড কাপ ডে ইট ওয়াজ লাইক নিউ, ওদের জন্য একটা সারপ্রাইজ ছিল যে এইটা কোন বাংলাদেশ। আচ্ছা, বাংলাদেশ তো চ্যাম্পিয়ন হলো। বিশ্ব আমাদের এই চ্যাম্পিয়ন হওয়ার আগে কি আপনাকে কখনো ভেবেছিলেন বিশ্বকাপে যাওয়ার আগে আমরা বাংলাদেশ চ্যাম্পিয়ন হবো, আমাদেরকে হতেই হবে, এই ধরনের কোনো চিন্তা ভাবনা কি আমাদের দলের মধ্যে ছিল বা প্লেয়ারদের মধ্যে? একদম বেসিক্যালি ট্রুলি বলবেন, কারণ যদিও আপনারা অনেক এক্সপিরিয়েন্স গ্যাদার করেই কিন্তু ওয়ার্ল্ড কাপে গিয়েছিলেন, এমন অনেক এত অভিজ্ঞ একটা টিম মনে হয় না বিশ্বকাপের মধ্যে আর কোনো টিম ছিল। আমার মনে হয় সবচেয়ে অভিজ্ঞ টিম ছিল হচ্ছে বাংলাদেশ। আর তারপরও কিন্তু ভারত যেটা আছে আমাদেরকে, ভারত যদিও অনেক শক্তিশালী দল, এবং U19 যে দলটা বর্তমানে ছিল এটাও কিন্তু অনেক শক্তিশালী ছিল। 2018 সালের পরে কিন্তু এই দলটা অনেক শক্তিশালী ছিল। এরপরও কি আপনাকে ভেবেছিলেন আমরা জিতবো? ওই তো আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি যে আমি অনেস্টলি অ্যান্সার দিব এটা। আপনারা তো হচ্ছে ক্রিকেটার আপডেটস রাখেন, ইভেন আমি হচ্ছে 2018 সালের দিক থেকে ক্রিকেট কোর গ্রুপকে ফলো করি, মানে মাঝে মাঝে আপডেটস দেখি, ঠিক আছে। সো ওনাদের অনেক কারিকুলামস আমি দেখি, এই যে আপনাদের অনেক বিভিন্ন জায়গায় টুর্নামেন্ট গুলা হয়, নিজেরা অ্যারেঞ্জ করেন, স্টাফস হুম, লাইক হুম। দ্যাট। তো এরকম ভাবে আপনারা কিন্তু জানেন, আপনারা সবকিছুই জানেন, ক্রিকেটের ব্যাপারে আপডেটস গুলো আপনারা দেখেন। সো আপনারা কিন্তু জানেন ইংল্যান্ড বাংলাদেশে আসলে আমাদের সাথে হোয়াইট ওয়াশ হইলো, একটা ম্যাচও ওরা জিততে পারে ডেফিনেটলি। না। না। আমরা ইংল্যান্ডে খেললাম, ইংল্যান্ড আমাদেরকে একটা ম্যাচও হারাইতে পারে না। আমরা সব টিমের সাথে খেলছি, কেউ আমাদেরকে হারাইতে পারতেছিল না। ইন্ডিয়ার সাথে আমরা ক্লোজ মানে ইকুয়াল ইকুয়াল হচ্ছিলাম। হয়তো হুম, টুর্নামেন্ট হুম। গুলোতে আমরা হারছি, বাট আপনারা যদি সিরিজ টাইপ ম্যাচ দেখেন, এগুলো কিন্তু ইকুয়াল ইকুয়াল, ওদেরকেও আমরা হারাইছি। সো দেয়ার ওয়াজ আ কনফিডেন্স। বাট ওয়ার্ল্ড কাপের আগে আমাদের যে জিনিসটা বলতে হবে, আমাদের বগুড়াতে একটা ক্যাম্প হয়েছিল। সো হুম, ওই হুম। ক্যাম্পটাতে আমরা সবাই কি, হয়তো আমি একটা সিরিজ মিস করছিলাম, নিউজিল্যান্ড ট্যুর, তো ওইখানে, বাট আমিও রেগুলার মেম্বার ছিলাম। ইউনো টিমের ডিসিশন আই অলওয়েজ রেসপেক্ট। আমার ইংলিশ সিরিজ একটু খারাপ গেছিল, সো আর আমার জন্য একটা লার্নিং পিরিয়ড ছিল, বাট আমরা কিন্তু সবাই আন্ডার 19 স্টেজের একটা অ্যাটমসফিয়ার রিড করতে পারছি। সো ইট ওয়াজ লাইক যে আমরা বুঝতে পারছি যে আমাদের ছোট ছোট মিস্টেকস গুলো এখানে ছিল। আমাদের টিম মিটিং হইতো, রিচার্ড ভাইয়ের মতো মানুষ আছে, ডিকেন্সারের মতো মানুষ আছে, এরকম একটা টিম ইউনিট। সো আমরা ওগুলা নিয়ে ওই একটা মাস যখন বগুড়াতে কাজ করছি, আমাদের স্কিলের থেকে বেশি আমরা এইসব জায়গায় আমাদের মিটিং হইতো রেগুলার। সো আমরা এই জিনিসগুলো ওভারকাম করছি। এন্ড অনেস্টলি ভাইয়া, আমাদের সবার ভিতরে না একটা জিত ছিল যে আমরা চ্যাম্পিয়ন হব, বাট আমাদের টিমের একটা জিনিস ছিল কি, আমরা অলওয়েজ দেখছি যে কোনো জিনিসটার জন্য যদি মুখে মুখে বলা হয় না ভাই, ওই জিনিসটা অ্যাচিভ হয় না। বাট মনে মনে যদি কোনো জিনিস থাকে এবং চোখে চোখে যদি ওই জিনিসগুলো আমরা প্রকাশ করতে পারি, দেন অ্যাচিভমেন্ট গুলো অনেক অনেক কথা, মানে অ্যাচিভমেন্ট গুলো অ্যাচিভ হয় ভাই। লাইক আমরা আগে বলতাম আমরা চ্যাম্পিয়ন হবই হবই, মাঠে যাওয়ার আগে এই জিনিসগুলো না একটা মেন্টাল প্রেসার ক্রিয়েট করে ভাই। আর এই ফাইনালের আগে আমরা বলছি কি, আমরা একটা ক্রিকেট গেম খেলবো, লাইফের একটা বেস্ট ম্যাচ খেলবো, উইল এনজয় ইট, রেজাল্ট যা হবে হবে, বাট আমরা এগ্রেসিভ খেলবো, আজকে মন খুলে ক্রিকেট খেলবো। ইট ওয়াজ আ প্ল্যান। দেখেন ভাই, সবাই মনে মনে কিন্তু জানতো যে এই প্ল্যান শুধু শুধু না, শুধু ম্যাচ থেকে যত আমরা প্রেসার না নেই, এই জন্য এই প্ল্যান গুলা করা। এভরিবডি নিউ ডিপ ইনসাইড। সো যেরকম ফাইনাল ম্যাচে এরকম ছিল,
টুর্নামেন্টের আগে থেকে যাওয়ার সময় সবাই মনে মনে জানতো যে 2টা বছর আমরা একসাথে কষ্ট করছি, 2টা বছর ফ্যামিলি থেকে দূরে ছিলাম, সবকিছু থেকে স্যাক্রিফাইস করছি, আমরা বড়টার জন্যই যাচ্ছি, বড় ট্রফিটার জন্যই। বাট ওইটা আর কি আমরা কেউ মুখে মুখে বলি না, কারণ পুরনো অভিজ্ঞতা থেকে কেউ কাউকে বলা হয় না, বাট ডিপ ইনসাইড আমরা জানতাম যে যা করতেছি সব এই জিনিসটার জন্যই, মানে টিমের বন্ড হয়ে গেছিল এরকম একটা ব্যাপার। এই জন্যই আর কি কানে মানে টিমের ইন্টারোগেশনস গুলো খুব ভালো ছিল। আচ্ছা ভাই, আমরা অনেক কিছুই জানলাম বিশ্বকাপ সম্পর্কে। এখন আমি আমাদের এই দলটার মধ্যে সবচেয়ে মজার মানুষটাকে, মজার যে সবসময় আপনাদের ড্রেসিং রুমটাকে অনেক মাতিয়ে রাখে আপনাদের এই বেসের মধ্যে। এটা কি টিম ম্যান অফিসিয়াল সবাই মিলে নাকি শুধু টিম ম্যান? আমি আপনাদের টিমমেটের কথা বলতেছি ড্রেসিং রুমে। টিমমেট যদি শরীফুল ভাই, আনডাউটেবলি শরীফুল ভাই, র্যাঙ্কিং এ নাম্বার 1 উনি অলওয়েজ থাকবে, ঠিক আছে? এটা হচ্ছে টিমমেট হলে নো ডাউট এটা শরীফুল ভাই। ওকে, এখন আমি যদি আপনার কাছে জানতে চাই, আপনাদের বিশ্বকাপ চলাকালীন বা আপনাদের বা যেসব টুর্নামেন্ট গুলো ছিল এর মধ্যে একটা মজার একটা স্মৃতি বলবেন, ড্রেসিং রুমের মজার একটা স্মৃতি বলবেন আমাদেরকে। ড্রেসিং রুমের হ্যাঁ, ড্রেসিং রুমের মজার একটা স্মৃতি বলবেন। এটা হচ্ছে আমি ওই ওই আপনাকে বললাম তো আমি মানে ইয়ে মিস করছিলাম তো, বাট আমাদের তো গ্রুপ থাকে। সো আমার কাছে মনে হয় সব থেকে মজার স্মৃতি, লাইক আমি 2টা স্মৃতি বলি, একটা আমি ছিলাম আর একটা আমি ভিডিও মানে আমাদের গ্রুপ ভিডিওতে আমি দেখছি। সো ফার্স্টে বলবো যেটা হচ্ছে আমি ছিলাম না, ওটা হুম, হচ্ছে রিচার্ড স্টোনিয়ার হচ্ছে গান গাচ্ছিল, ঠিক আছে? জি। এন্ড মানে শামীম ভাই হচ্ছে একটু হৃদয় খান একজন সিঙ্গার আছে না বাংলাদেশের, তো ওনার হ্যাঁ হ্যাঁ, একটু গান হৃদয় টান খান। গায় মাঝে, লাইক তো আমরা একটু ভাই এরকম করে যে সিনিয়ররাও বলে যে হ্যাঁ হ্যাঁ এরকম, লাইক আমরা বলি কি ভাই, ঠিক আছে, খুব মনে মনে অনেক আনন্দ আপনার। তো লাইক এরকম মানে ফান হয়। আর শামীম ভাইও মনে করেন আমাদের সবাইকে খেপানোর জন্য উনিও ইচ্ছা মতো আরো জোরে জোরে গান গায়। সো লাইক মানে এই জিনিসগুলো যখন হচ্ছে তখন রিচার্ড এসে করতে গেবে, উনি আবার শামীম ভাই যা বলে উনি তো আর ওটা বলতে পারে না, লাইক অবভিয়াসলি উনি নিজে নিজে অনেক বাংলা শিখছে, বাট লাইক আপনাকে মানে একটা ফরেনার সামনে যদি কারো এক্সপিরিয়েন্স থাকে, হি নোজ যে ধরেন আপনার সামনে একটা চাইনিজ কথা বলতেছে, আপনি তাকে রিপিট করার ট্রাই করছেন, সামনে যতগুলো যদি সব চাইনিজ থাকে আপনার আপনার রিপিটেশন থেকে সবাই হাসবে, বিকজ মানে পারফেকশন হয় না একসাথে। তো রিচার্ড বাংলা শুনে ওইভাবে গান গাইতে চাইতো ভাই। সো জাস্ট ইমাজিন যে ও যে বাংলাগুলা বলতো আর কি, তো ধরেন আমার সোনার বাংলা বলছে কেউ দা 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 দা, মানে এরকম ভাবে গান গাইতো, ঠিক আছে? সো দিস ওয়ার ফানি মোমেন্টস, আর রিচার্ড এগুলা করতো। আরেকটা যদি ফানি মোমেন্ট বলি, এটা হচ্ছে আমার আর শামীম ভাইয়ের জন্য হচ্ছে কষ্টের ছিল, বাট তামিম সবার জন্য পাটোয়ারি। আর কি, হ্যাঁ সবার জন্য ছিল খুবই মজার। ইট ওয়াজ লাইক 42 ডিগ্রি সেলসিয়াস এন্ড হিউমিডিটি ওয়াজ লাইক 96 ইন চট্টগ্রাম। কোন জায়গা এটা? সো চট্টগ্রামে আন্ডার 19 এশিয়া কাপে, ফার্স্ট হ্যাঁ এশিয়া কাপে আমাদের হ্যাঁ পাকিস্তানের হ্যাঁ, সাথে ম্যাচ, আমরা সেমিফাইনাল হারলাম, আফগানিস্তান থেকে ঠিক আছে? আসার পরে, সরি, আফগানিস্তান সিরিজে পরে, ইন্ডিয়া থেকে আসার পরে। ওই যে আমাদের ফার্স্ট সিলেকশন যখন হলো, তো হ্যাঁ। তারপরে ভাইয়া আমরা ফার্স্টে ফিল্ডিং করলাম। তো আমি যে ফিল্ডিং করছি ভাইয়া, আমার শামীম ভাই একটু সোয়েটিং বেশি হয়। তো আমার এমনি নর্মাল দিনে 50 ওভার্স বাংলাদেশে ফিল্ডিং করলে আপনার টি শার্টটা পুরো ভিজে যায়, বাট ওই দিন হয়েছে কি ভাই, আমার ট্রাউজার থেকে শুরু করে আমার মোজা ঘামায়, আমার মানে আমার যে ফিল্ডিং স্পাইক ওটাও ঘামায় গেছে, ঠিক আছে? মানে এরকম একটা অবস্থা। সো ইট ওয়াজ লাইক আমার ফুল গিয়ার্স চেঞ্জ করতে হয়েছিল, তারপরে ব্যাটিং এ গেলাম। সো আমি আর শামীম ভাই হচ্ছে ক্রাম করছি, বাট আমরা ভালো খেলছিলাম ওই দিন, বাট ক্রাম করছি বুঝছেন। আই ওয়াজ লাইক দিস, মানে শোয়া আমার মাটিতে শোয়া অবস্থায়, এন্ড আমি নড়াচড়া করতে পারছি না ভাই, মানে আমি এরকম করি তো আমার এই সাইডে ক্রাম, এরকম করি তো এই সাইডে ক্রাম। আমি মনে করেন যে ওই দিন আমার আব্বু আম্মুরে যত ডাকছি, আল্লাহ তাআলারে যত ডাকছি ভাই, মানে রেয়ারলি আমি এত একসাথে ডাকি না, মানে ও মা ও বাবা এরকম করতেছি, ঠিক আছে ভাই, মানে চিল্লাচ্ছি, মানে এভরিওয়ান ইজ গেটিং ফান, ঠিক আছে? মানে সবাই আর কি এতে মজা পাচ্ছে, ঠিক আছে? যে বাট আর ফিজিও আর আমি বুঝতেছি যে আমার ভিতরে কি যাচ্ছে। সো এটা যাচ্ছে হচ্ছে আমি আউট হয়ে আসছিলাম শামীম ভাইয়ের সাথে আগে, আমাদের 110 রানসের মতো একটা পার্টনারশিপ ছিল। সো আমি এসে আমি খেলা দেখছি, হুট করে আমি এরকম দাঁড়ায় পড়ছি ভাই, মানে আমার হোল বডি স্ট্রাক করছে, তারপরে আমাকে শোয়া দেওয়া হয়েছে। আমাকে তো এটা করতেছেই, তো আমাকে স্ট্রেচারে করে অ্যাম্বুলেন্সে নেবে, এই জন্য স্ট্রেচার ডাকা হচ্ছে। আর আমি এগুলো করতেছি, সবাই হাসতেছে, একটু ঠান্ডা পানি দেয়, সবাই মজা করে কি কমছে কমছে। সো লাইক ইট ওয়াজ দ্যাট, বাট আমারটা তো গেল, শামীম ভাইয়া ব্যাটিং করতেছে, সে একটা 6 মারছে, সবাই মানে বলের দিকে তাকাচ্ছে, এন্ড হঠাৎ করে দেখে শামীম ভাই ক্রিজের উপরে শুয়ে পড়ছে, ঠিক আছে? মানে ওনারও সেম একটা অবস্থা, ক্রাম্প। সো পরে আমরা দুই ভাই আর কি স্যালাইন দিছি আর কি, সবাই ম্যাচ জিতে প্রাইজ টাইজ নিয়ে আসছে আর হসপিটালে। তারপরে হসপিটালে গেলাম, একটা পিকচার তুলে পাঠাইলাম সবাইকে, ফিজিও স্যার ছিল।
So these are memories, these are happy moments. ওকে, এবার আমরা একটু ভিন্ন প্রসঙ্গে যাব। সেই প্রসঙ্গটা হচ্ছে আমাদের জুনিয়র ক্রিকেটাররা যখন যারা উঠতি বয়সের ক্রিকেটাররা বা আপনার জুনিয়র যারা জাতীয় পর্যায়ে বা জাতীয় পর্যায়ে আসে, তারা কিন্তু ন্যাচারালি এতটা সাবলীল ভাবে ভালোভাবে ইংলিশে কথা বলতে পারে না। সেই ক্ষেত্রে একটু ভিন্ন হচ্ছে নাবিল নাবিল আপনি এই আপনার ইংলিশ স্কিলটা কিভাবে এক্সপার্ট লেভেলে নিয়েছেন, আর এবং এই ইংলিশটা ডেভেলপ করার জন্য নতুন ক্রিকেটারদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতে চান। ফার্স্ট অফ অল যে আমি হচ্ছে অলওয়েজ যেটা বলবো যে আমি একটা কথা বলছি ভাই, প্যাট্রিয়টিজম, দেশপ্রেম, এই জিনিসটা যদি কোনো মানুষের ভিতরে থাকে, সে যে প্রফেশনেই থাকুক না কেন, আই বিলিভ আল্লাহর রহমতে তিনি হি দ্য পারসন উইল সাকসিড। ঠিক আছে? তো আমার ভিতরে একটা জিনিস ছিল ভাই, আমি আপনাকে বলছি যে 2011 ওয়ার্ল্ড কাপ, আমার স্টোরি টুকটাক যারা জানে, আই এম নট দ্যাট ফেমাস, বাট আমার স্টোরি টুকটাক যারা জানে, সো আমার ক্রিকেটের প্রতি ড্যাশিং মানে প্যাশনটা আসছে হচ্ছে ও আপনার 2011 ওয়ার্ল্ড কাপের ওপেনিং ম্যাচটা দেখার পরে। আই ক্রাইড দ্যাট বাংলাদেশ এবং সো ভারত। ইন্ডিয়া। সো লাইক একটা ভিতরের প্যাশন থাকে। তো বাট আমার ভিতরে একটা জিনিস খারাপ লাগতো কি ভাইয়া, যে আপনি যদি ফুটবলে চিন্তা করেন, লিওনেল মেসি কিন্তু ইংলিশে কথা বলে না, নেইমার কিন্তু ইংলিশে কথা ডেফিনেটলি বলে, বাট না। ডাজ দ্য ওয়ার্ল্ড হিউমিলিয়েট দেম? পৃথিবী কি তাদের হিউমিলিয়েট করে? নেভার। তাদেরকে না, রেসপেক্ট করা হয়। আচ্ছা ভাইয়া, ডেফিনেটলি তাদের ল্যাঙ্গুয়েজ কি, তারা কি লিবারেশন ওয়ার করছে নাকি ল্যাঙ্গুয়েজের জন্য? করে নাই। বাংলাদেশ ইজ দ্য অনলি কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড যে লিবারেশন ওয়ার করছে, ভাষার জন্য যুদ্ধ করছে। ঠিক আছে? সো আমার কাছে একটা জিনিস ভাই, আই ওয়ান্টেড সামওয়ান টু মি টু আস্ক দিস কোশ্চেন। ঠিক আছে? যে আমাকে কেউ এই জিনিসটা কোশ্চেন করুক, আই ব্যাডলি ওয়ান্টেড দ্যাট। সো আমি চাচ্ছিলাম কি ভাইয়া, মানে আমি বাংলাদেশের মানুষকে কিছু বলতে চাই না যে আপনারা বাংলাদেশের মানুষ ভাষাটাকে ছোট করেন না, বাট দ্য প্রবলেম ইজ ইন্টারন্যাশনাল মিডিয়া। ঠিক আছে? তারা বাংলাদেশকে অনেক হিউমিলিয়েট করে। কেন? ক্রিকেটের জন্য। আমরা ভাষার জন্য জীবন দিছি, আমাদের ভাষা আমাদের প্রাইড। সো আমাদের হিউমিলিয়েট করার কি আছে? ইয়েস, ল্যাঙ্গুয়েজ ইজ ইট ইজ নট, ক্রিকেটারের জন্য মাস্ট না যে সে একটা ফরেন ল্যাঙ্গুয়েজ জানবে। সো আই জাস্ট ওয়ান্টেড টু গিভ দেম আ মেসেজ যে আমার শুধু ক্রিকেটার হওয়ার আগে একটা ড্রিম ছিল যে আই উইল বি আ প্রপার ক্রিকেটার। এন্ড আমার একটা জিনিস ছিল যে আমি নাবিলকে না, আই উইল রিপ্রেজেন্ট বাংলাদেশ, আই উইল রিপ্রেজেন্ট বাংলাদেশ অ্যাজ মি। সো আমি যখনই ইংলিশ বলি না কেন ইন দ্য ফিল্ড অফ ক্রিকেট, আমার ভিতরে সবসময় একটা জিনিস থাকে, ইটস নট মি স্পিকিং, ইটস মি প্রুভিং দ্যাট ইভেন বাংলাদেশ ক্যান স্পিক ইংলিশ। আমাদের হিউমিলিয়েট করার কিচ্ছু নাই। বাট কেউ যদি ইংরেজি না পারে, আমি তাকে সব থেকে বেশি রেসপেক্ট করি। মি অ্যাজ আ পার্সন, আমি তাকে সব থেকে বেশি রেসপেক্ট করি, বিকজ ক্রিকেট খেলার সাথে ভাষার কোনো রিলেশন নেই, পড়াশোনা করার সাথে ডেফিনেটলি। ক্রিকেটের কোনো relation নেই। ঠিক আছে ভাই? সো দুইটা ফিল্ড আলাদা। কেউ যদি জানে, দ্যাটস ভেরি গুড, দ্যাটস ভেরি গুড, সবাই রেসপেক্ট করবে। বাট কাউকে হিউমিলিয়েট করার রাইট কারো নাই। আই হোপ ইউ হ্যাড দ্য অ্যান্সার। এন্ড আর আমি যখন Obviously, আপনাকে বলছি I got my থেকে, answer. তো ওইখান থেকে আমি যখন ক্রিকেট একাডেমিতে অ্যাডমিট হই, আমি সাউথ রাইল ইংলিশ স্কুলেও অ্যাডমিট হই একসাথে, একই সাথে দুইটা। সো ইট ওয়াজ আ প্রসেস। আর ইয়াং জেনারেশন বা বা যারা ইংরেজি শিখতে চায়, আমি তাদের কাছে বলবো, দ্য ওয়ার্ল্ড হ্যাজ আপডেটেড আ লট, দুনিয়া বহুত আগায় গেছে, জাস্ট ক্লিক অন দ্য ইউটিউব। আর যদি কেউ আমার মতো বা গরিব না হয়, ইফ ইউ আর রিচ পিপল, দেন আপনারা হচ্ছে একটা কোর্স করেন অনলাইনে, দ্যাটস ভেরি সিম্পল, জাস্ট সাইন ইন করবেন ইমেল দিয়ে। অ্যান্ড ইংলিশ, আমি অনেস্টলি বলি, ইংলিশ ইজ নট দ্যাট হার্ড। আই এম নট আ প্রো স্পিকার, আমি কোনো প্রো স্পিকার না, বাট বাংলা ভাষা যে পারে, সে পৃথিবীর যে কোনো ভাষাই পারবে। থ্যাংক ইউ। ওকে, এবার আমরা একটু ইয়াতে যাই। পুরো বিশ্বকাপটাতে আপনি একটা ম্যাচও মাঠে নামতে পারেন নাই, পুরোটাই ড্রেসিং রুমে কিংবা একাদশের বাইরে থেকে কাটিয়েছেন, বা নিজের দলে ভালো সময় খারাপ সময়গুলো দেখেছেন। বিশ্বকাপ বাংলাদেশ জিতেছে, তারপরে যদি একটা ম্যাচ একাদশে থাকতে পারেন না, এই জিনিসটি কি কখনো খারাপ লাগা কাজ করে আপনার মাঝে? এই যেটা, এটা যদি খারাপ লাগা কাজ করে ভাইয়া, ঠিক আছে, আফটার আফটার অ্যাচিভিং আ ট্রফি, ধরেন আমি ট্রফি জিতিও নাই, জাস্ট ফর আ মোমেন্ট, দেন হাউ অ্যাম আই আ টিম ম্যান যদি আমি এটা রিগ্রেট রেখে দিই? যে গোলটা অ্যাচিভ করতে গেছিলাম, ইফ আই এম আ টিম ম্যান, দেন মেইন পারপাস হচ্ছে গোলটা অ্যাচিভ হয়েছে কিনা। হ্যাঁ, ফার্স্ট কথা হচ্ছে সেটা অ্যাচিভ হয়েছে। যদি অ্যাচিভ না হয়, সেকেন্ড কথা হচ্ছে, ইফ আই সে আমার রিগ্রেট আছে, দেন আই ডোন্ট রেসপেক্ট মাই টিমস ডিসিশন। আমি বলবো 100% আই রেসপেক্ট মাই টিমস ডিসিশন। এন্ড দেখেন, দে গট দ্য সাকসেস। হয়তো হ্যাঁ, ইনভলভমেন্টস শুধু ক্রিকেট ফিল্ডে হয় না, শরীফুল ভাই টাওয়াল টাওয়াল দেওয়ার কথা, পানি দেওয়া,
আই টুক কেয়ার অফ অল অফ থিংস। ঠিক, আমি তো আমার দেশের জন্য ইনভলভ ছিলাম, হয়তো মাঠে ছিলাম না, বাট বাইরে থেকে করছি। আই গেভ মাই বেস্ট। আমি এই জিনিসটাকে ছোট করেও দেখি নাই। আই ওয়াজ প্রাউড টু ডু দ্যাট ফর মাই কান্ট্রি, এন্ড আই আলহামদুলিল্লাহ সবাই এভরিওয়ান ফেল বেটার। ঠিক আছে, অন্য অন্য সিরিজে আমি মাঠের ভিতরে থাকতাম, কেউ হয়তো এই সার্ভিস গুলা দিত, বাট দিস টাইম এই ব্যাপারে হয়তো আমার এক্সপিরিয়েন্স কম ছিল টু বি অনেস্ট, বাট সার্ভিসটা খুবই ভালো ছিল, এন্ড আই এম প্রাউড অফ দ্যাট যে আই ডিড সামথিং ফর মাই কান্ট্রি। ওকে, আমরা এবার বিশ্বকাপের প্রসঙ্গ থেকে এবার আমরা একটু বাংলাদেশের লিস্ট এ ম্যাচে, আপনি গত বছর মার্চের দিকে আপনি বাংলাদেশের ক্রিকেটের লিস্ট এ ক্রিকেটে আপনার অভিষেক হয় বিকেএসপি, আর সেই ম্যাচে বিকেএসপি মানে আপনার দল 2 রানে জয়লাভ করে। আর এত অল্প বয়সে লিস্ট এ ম্যাচে আপনার অভিষেক হয়েছিল, এই অনুভূতিটা কেমন ছিল তার আগের রাতে? ইট ওয়াজ আমার লাইক, যতটুকু, আপনি খুব অল্প বয়সে কিন্তু আপনি লিস্ট এতে অভিষেক হয়েছে। এখন বয়সের কথা বললে কি ভাইয়া, জিনিসটা এরকম যে প্রফেশনাল ক্রিকেটে আসলে এজের কথা চিন্তা করলে ইউ ক্যানট গো ফার লাইফে। যদি হ্যাঁ, চিন্তা করলে আই ক্যান গো ফার, এই কথা আমি কেন বলছি কি ভাইয়া, যে লাইফে ধাক্কা যে কোনো সময় আসতে পারে, বাট যদি পাইপলাইনটা জানা থাকে, এক্সপেরিয়েন্স নেওয়া থাকে, দেন নিজেকে ওইভাবে প্রিপারেশন করা যায়। সো আমার ভিতরে জিনিসগুলো হচ্ছে আই এম এক্সপেরিয়েন্সিং, আমি শিখতেছি প্রতিদিন সবকিছু। সো ফোকাসিং অন দ্যাট, লাইক আই ওয়াজ ভেরি প্লিজড, আই ওয়াজ ভেরি হ্যাপি। ভাই আপনি যখন একটা জিনিসের জন্য হার্ট অ্যান্ড সোল ট্রাই করবেন, ঠিক আছে, এতগুলা বছর, ওই যে সেই 2011 সাল থেকে শুরু হয়েছে, সবার কাছে হয়তো মনে হতে পারে যে লাইক এই ছেলেটা খুব কম বয়সে এগুলা করতেছে, বাট এই ছেলেটা তার অনেক কম বয়স থেকে ক্রিকেটের জন্য স্যাক্রিফাইসেস করা, এফোর্টস দেওয়া শুরু করছে। সো টু মাইসেলফ, আমার এগুলো প্ল্যান যে ছিল ভাইয়া, বাট আমি সবসময় বলি কি ভাই, একটা জিনিস যে আমাদের গ্র্যাটিটিউড থাকতে হবে, সন্তুষ্ট থাকতে হবে, যেটাই আসুক না কেন সেটা মানে আমাদের চাওয়া অনুযায়ী আসুক বা চাওয়ার থেকে কম আসুক, বিকজ আল্লাহ নোজ দ্য বেস্ট। তো ওই জায়গা থেকে গ্র্যাটিটিউড থাকা উচিত, আই মাস্ট সে। বাট আমার জিনিসটা হচ্ছে কি যে আমি যেগুলা আমি নিছিলাম, আমি ওগুলো অ্যাচিভ করতে পারছি আলহামদুলিল্লাহ। হয়তো কতগুলো টাকা আমার, আই অলওয়েজ প্রেফার টু ডু সামথিং প্ল্যান্ড। তো ওই প্ল্যান অনুযায়ী অনেক কিছু আমি প্ল্যানের আগেও অ্যাচিভ করছি, উইচ ইজ আ মিরাকেল। মানে অনেকে ধরেন আপনি চিন্তা করতেছেন, আপনি জিনিসটা আমি সিম্পলি বলি, কেউ চিন্তা করতেছে যে সে এডুকেশন কমপ্লিট করে একটা জব নিবে, আর কেউ কেউ আসলে এডুকেশনাল প্রসেস চলতেছে তার অন দা ওয়ে, শেষ হয় না এখনো, সেই মোমেন্টে তার জব অফার আসতেছে। সো ইট ওয়াজ লাইক আমার আন্ডার 19 স্টেজে থাকতে, তাও আমি অনেককে বলছি যে আমি যেটা ভাবছিলাম আমি আল্লাহর রহমতে ডেবিউ তার আগেই হয়েছে। তো ওই অ্যাচিভমেন্টটা প্লাস লিস্ট এতে ডাক পাওয়াটা, ইট ওয়াজ লাইক আমি ভার্সিটিতে পড়তেছি আর আমার জব অফারটা চলে আসছে। সো আই টুক ইট, এক্সপিরিয়েন্স অনেক ভালো হয়েছে আমার কাছে, আমি অবভিয়াসলি গ্রেটফুল। কারণ ভাই কষ্ট সবাই করে পৃথিবীতে, এমন কোনো হ্যাঁ খুবই রেয়ার মানুষ আছে মানে অলস, ঠিক আছে, বাট কষ্ট কিন্তু ভাই মেজরিটি 80% করে ভাই, বাট সাকসেসফুল কিন্তু 80% হয় না। সো হয় না। ইউ হ্যাভ টু ইন আ থিং দ্যাট হার্ড ওয়ার্কের সাথে লাক ইজ আ ফ্যাক্ট, আল্লাহর ইচ্ছাটাও হ্যাঁ, একটা আসলে ফ্যাক্ট। সত্যি কথা, লাখটা অনেক কিছু দরকার পড়ে। ব্যাপারটা হচ্ছে আই হ্যাভ টু বি স্যাটিসফাইড যে আল্লাহ যেটা প্ল্যান করছে দ্যাট ইজ দ্য বেস্ট। সো আলহামদুলিল্লাহ আমার ক্ষেত্রে ওকে, এগুলো ভালো, সবার কাছে দোয়া চাই। বাংলাদেশের ক্রিকেটে আপনার আইডলটাকে, আপনার আইডল আদর্শ কাকে মনে করেন? মুশফিকুর রহিম ভাই। মুশফিকুর রহিম। আপনি একজন বাঁহাতি ব্যাটসম্যান কিন্তু মুশফিক একজন ডানহাতি ব্যাটসম্যান, তাহলে কেন ডানহাতি ব্যাটসম্যানকে আপনি আদর্শ মনে করেন? হ্যাঁ, আমি একটা জিনিস ক্রিকেটে খেলতে খেলতে যে জিনিসটা শিখছি ভাই, যে কিছু মানুষ আছে অন্যকে কপি করতে যায় হারায় যায়, আবার ইয়েস। কেউ আছে স্টিভ স্মিথ, বাট ওই স্টিভ স্মিথটা কিন্তু ভাই এক্সেপশনাল। স্টিভ স্মিথের প্রত্যেকটা শট সে নিজেই তার সাক্ষাৎকারে বলছে যে সে ভালো ভালো প্লেয়ারদের শট দেখে সে ওটা কপি করে, ঠিক আছে, বাট ভাইয়া নট এভরিওয়ান ইজ স্টিভ স্মিথ, ঠিক আছে। তো হ্যাঁ, ওইটা ডেফিনেটলি। একটা এক্সেপশন, কখনো আপনার হচ্ছে এক্সাম্পল হইতে পারে না ভাই। এক্সেপশন হচ্ছে লার্নিং এক্সাম্পল হইতে পারে না, ইন্সপায়ারিং এক্সাম্পল হইতে পারে। সো আমি অ্যাজ আ লার্নার, আই এম আ লার্নার, সো আই নো মাই সেলফ, এন্ড আমার এক্সপিরিয়েন্স হচ্ছে যে ক্রিকেট খেলাটা অন দ্য ফিল্ড আমি যেভাবে খেলবো ওটা আমার টেকনিক, ঠিক আছে, আমাকে যেটা স্যুট করে। সো বেসিক্যালি আমার কাছে যেটা হচ্ছে, হ্যাঁ আমি একটা ভালো প্লেয়ার, সে কোন সিচুয়েশনে কি খেলতেছে এইটা আমি নিব, বাট আমি যদি কারো টেকনিক ফলো করতে যাই ভাই, আমার এক্সপিরিয়েন্স হচ্ছে আমি আমার নিজের ন্যাচারালিটিটা নষ্ট করে ফেলাবো। সো ওই পয়েন্ট অফ ভিউ থেকে আমার কাছে একটা প্লেয়ারের ফলো করার ব্যাপার হচ্ছে তার অফ ফিল্ড বিহেভিয়ার্স, অফ ফিল্ড কারিকুলাম গুলা, এন্ড এভরিবডি ইন বাংলাদেশ নোজ এন্ড মেনি আদার কান্ট্রিজ নো যে না, এইসব জায়গায় নোবডি ইজ বেটার দেন মুশফিকুর রহিম ভাই, নোবডি। তার ডেডিকেশন, ওকে। ডিটারমিনেশন
অন দ্য ফিল্ড অফ দ্য ফিল্ড বিহেভিয়ার এন্ড তার ঘুমানোর সময় ইটস লাইক জাস্ট হি হ্যাজ আ প্যাশন ফর ক্রিকেট। সো এই জিনিসগুলো থেকে হি ইজ মাই আইডল ইন ক্রিকেট। বাংলাদেশের বাইরে আপনার আইডল ক্রিকেটার কে, আউট একটা অফ টাইমে কান্ট্রি? ছিল একটা টাইমে ছিল মানে এটা স্টেপ বাই স্টেপ চেঞ্জ হয়েছে। ফার্স্ট অফ অল আমি একটু প্লেয়ারদের বায়োগ্রাফি পড়তাম। সো রিকি পন্টিং এর বায়োগ্রাফিটা যখন পড়ছি তো আমাকে খুব হ্যাঁ, অবাক করছিল। তো ওনার একটা হ্যাবিট ছিল যে উনি মানে বল আসার আগে দেখবেন যে উনি এরকম এরকম ট্যাপ করতে থাকতো আর বলার রিলিজ করার আগে এরকম একটা হাই লিফট করতো। তো উনি যখন হাই লিফটটা করতো তখন উনি নিজেকে বলতো 3 বার যে ওয়াচ দ্য বল, ওয়াচ দ্য বল, ওয়াচ দ্য বল। সো দিস ওয়াজ ইজ হ্যাবিট। ঠিক আছে, বাট এরকম আমার একটা হ্যাবিট আছে, বাট আমি এটা কাউকে বলতে চাচ্ছি না এখন। সো কারণ ওটা আমার একটা নিজের ইনার সেলফ। কেউ যদি চায় সে নিজেরটা ক্রিয়েট করে নিতে পারে, মানে এটা হচ্ছে একটা মেন্টাল রিমাইন্ডার দেয় ভাই। সো এটা তখন আপনার রিকি গোপন রাখাই ভালো। হ্যাঁ, স্যার রিকি পন্টিং এরটা হচ্ছে রিকি পন্টিং এর কাছেই স্যুট করতো। সো ওই জিনিসটা আমি নিজের ভিতরে অ্যাডাপ্ট করে দেখছি যে না এটা আমার জন্য ভালো হয়। সো আই ট্রাইড দ্যাট। এটা যে সবার জন্য ওয়ার্ক করবে ইট ডাজন্ট, মানে কেউ আছে যে মাথায় কিছু না রেখেও সে ভালো খেলতে পারে, আবার কেউ আছে কার জন্য এটা ওয়ার্ক করতে পারে। সো পার্সন টু পার্সন ভ্যারি করে। সো তারপরে আসলে ধরেন কিছুদিন পর উনি রিটায়ার করলো। সো আমি যাকে ফলো করি এরকম তো আর কাউকে পাচ্ছি না। সো মডার্ন ক্রিকেটে তারপরে আসলো কুমার সাঙ্গাকারা। তারপরে এজ আ লেফট হ্যান্ডার ওনাকে ফলো করতাম, খুব ভালো লাগতো। অ্যান্ড স্টিল নাও মাঝে মাঝে যদি মনে হয় অফ ফর্মে গেছি বা কোথাও একটু মোটিভেশন কম পাচ্ছি, তো লাইক ক্রিকেট গেমের ব্যাপারে আমি ইউটিউবে যাই অ্যান্ড সাঙ্গাকারার ব্যাটিং দেখি। আর এট প্রেজেন্ট যদি বলেন, আমি বাংলাদেশের মমিনুল হক ভাইয়াকে অনেকটা ফলো করি, মানে ব্যাটিং এর ক্ষেত্রে লঙ্গার ভার্সনে। আর ভাইয়া দো ইজ আ রাইট হ্যান্ডার অ্যান্ড দো ইজ আ আউটসাইডার, বাট আমি যেটা অনেস্টলি বলবো হচ্ছে যে আমি বিরাট কোহলির অনেক ম্যাচ সিচুয়েশনের জিনিসগুলো ফলো করি, নট টোটালি, বাট কিছু কিছু জিনিস। কারণ একটা মানুষের কাছ থেকে সবকিছু নেওয়ার নাও থাকতে পারে, যেটা আমি অ্যাডাপ্ট করতে পারবো মনে হয় ওইটাই নেই আর কি। সো বেসিক্যালি সবকিছু এরকমই ভাইয়া। আবার বিরাট কোহলি যদি আমি কিছুদিনে রিটায়ার করে, নোবডি নোজ ভাইয়া। দেখা দেখা গেল ইংল্যান্ডের অনেক প্লেয়ার আছে এট দ্য এজ অফ 27 তারা রিটায়ার করে দিল। বিরাট কোহলি অনেক কখন করবে বয়সের না আগে আমি ওরা জানি। রিটার্ন করে, তবে বিরাট কোহলি এত তাড়াতাড়ি তাড়াতাড়ি অবসরে যাবে না, যেহেতু এশিয়ার প্লেয়ার, এশিয়ার প্লেয়াররা এত তাড়াতাড়ি অবসরে যায় না নরমালি। আমি জাস্ট ফর ফান বলছি, যেটা বলার হুম জন্য হুম যে মানুষ হুম, মনে করতে ওকে পারে ওকে ওকে। এত আইডল কিভাবে চেঞ্জ হয়। তো আমার আইডলটা রিটায়ার করলে আমার কিছু করার থাকে না আর কি। না, আইডলরা চেঞ্জ হচ্ছে, যেমন দুনিয়াটা আপডেট হচ্ছে, আপনি এরকম আপনার আইডলটাও চেঞ্জ করতেছেন আপডেটের সাথে সাথে আর কি। এটা ভালো অবশ্যই। আপনি তো আচ্ছা, এখন আমরা জানতে চাইতেছি আপনার ক্রিকেট নিয়ে আপনার ভবিষ্যৎ লক্ষ্যটা কি? এক সময় মানে অনেক ক্রিকেটারদের স্বপ্ন দেখে বাংলাদেশের জাতীয় দলে খেলবে, এবং সেই লক্ষ্যটা আপনার কখন বা কখন পূরণ করতে চান, এই ধরনের? বেসিক্যাল প্ল্যান হচ্ছে যে এতদিন ক্রিকেট খেলতেছি আল্লাহর রহমতে, ইট ইজ গোয়িং টু বি 10 years সুন আলহামদুলিল্লাহ। সো এই 10 বছরের সব থেকে বড় এক্সপিরিয়েন্স হচ্ছে যেটা যে ক্রিকেটটা অনেক অ্যাডভান্স হয়ে গেছে ভাইয়া। অ্যান্ড কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে না আমি 2 থেকে 4 বছর বা 5 বছরের ভিতরে ন্যাশনাল টিমে খেলবো, কোনো প্লেয়ারই পারবে না। ঠিক আছে, তো বেসিক্যাল জিনিসটা হচ্ছে কি যে কম্পিটিশনটা কিন্তু অন্য কারোর সাথে না, কম্পিটিশনটা হচ্ছে নিজের সাথে। তো ব্যাপারগুলো হচ্ছে এরকম যে ওপেনার কিন্তু 4টা না ভাইয়া, হোল বাংলাদেশে 20টাও থাকবে। সো আমি যদি চিন্তা করি বাকি 19 জন কি করতেছে, দেন আমি নিজেকেই পিছায় ফেলবো। সো আই প্রেফার যে আমি নিজেকে ইমপ্রুভ করার দিকে থাকি এন্ড আল্লাহর কাছে দোয়া করতে থাকি। ঠিক আছে, কারণ আপনাকে আমি একটু আগে প্রুভ করছি যে হার্ড ওয়ার্ক সবাই করে, অপরচুনিটিস সবার কিন্তু আসে না, বা ওইভাবে নিজেকে সবাই। ডেফিনেটলি। সো আমার কাছে আমার ক্রিয়েটার ওই জন্য অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, কারণ অল দা ওয়ে আমি তার সাপোর্ট পেয়ে আসছি আলহামদুলিল্লাহ। যখন ভেঙে পড়ছি সেই সময়গুলো আমার কিন্তু আপস এন্ড ডাউন ছিল ভাইয়া। ঠিক আছে, এই আন্ডার 19ও আমার একটা লোড বা মুভমেন্ট গেছে, হ্যাঁ বাট হ্যাঁ। আল্লাহ কখনো আমাকে দেয় না আলহামদুলিল্লাহ। সো আমি পার্সোনালি যেহেতু আমি এক্সপিরিয়েন্স এইসব জায়গায়, আমি তার উপর অনেক বিশ্বাস করি এইসব জায়গায়। সো আমি বলতে চাচ্ছি কি ভাই, অ্যাজ আ প্লেয়ার এটা সবারই এখন থেকে প্ল্যান করা উচিত যে ইউ ডোন্ট নো ওয়েন অপরচুনিটিস উইল কাম। ঠিক আছে, এখন আর বাংলাদেশ ক্রিকেট ওখানে নাই যে তুমি বলবা যে আমি 5 বছর পরে ন্যাশনাল টিমে খেলতে চাই, বাট এটা কোনো সিওরিটি নাই। সো বেসিক্যাল প্ল্যান এটা করো যে ল্যাডার বাই ল্যাডার চিন্তা করো। অ্যান্ড যা গোল আমার হোক যারই হোক, সবার বেসিক্যাল প্ল্যান হচ্ছে যে আমি নিজেকে আজকে যেটা আছি কালকে যেন এর থেকে 0.001% হলেও আমি যেন ইমপ্রুভ করি। অ্যাজ আ হিউম্যান হইতে পারে, অ্যাজ আ ক্রিকেটার হইতে পারে, ইট ক্যান বি। তোমার তুমি একটু ভালো ক্রিকেট খেলতে চাও, তুমি আগের দিন 10:30টায় ঘুমাইছো, আজকে তুমি 10টায় ঘুমাইলা, এটাও ক্রিকেটের জন্য ইনভেস্টমেন্ট। ঠিক আছে, সো এইভাবে কেউ হয়তো আছে আধা ঘন্টা প্র্যাকটিস করছে, কেউ পরের দিন 1 ঘন্টা প্র্যাকটিস করছে। সো ক্রিকেটের জন্য ক্রিকেটের ইমপ্রুভমেন্ট হতে পারে, আবার ক্রিকেটের অফ ফিল্ডেও ক্রিকেটের ইমপ্রুভমেন্ট জন্য ইনভেস্টমেন্ট হতে পারে। সো থিংস আর লাইক দ্যাট, বাট একটা একটা গোল থাকে ভাই যে লাইফে একটা আমি হতে চাই, সবার এরকম একটা জিনিস থাকে।
সো কামিং টু দ্যাট, আমার লাইফের ইচ্ছা হচ্ছে যে ভাই 3 ফরম্যাটের ক্রিকেটার হতে চাই, অবভিয়াসলি উইথ টাইম ওটা নিজের ভিতরে অ্যাডাপ্ট করতে চাই। বাট বেসিক্যালি যেটা সব থেকে বড় প্ল্যান হচ্ছে আমি বাংলাদেশের একটা ইম্প্যাক্ট ফেলতে চাই টেস্ট ক্রিকেটে অ্যাজ আ ব্যাটসম্যান, অ্যাজ আ টপ অর্ডার ব্যাটসম্যান। আমি বাংলাদেশের যখন ইটস লাইক যে MS ধোনির একটা ইচ্ছা ছিল, সে যখন ক্যাপ্টেন থাকবে অথবা ইন্ডিয়ান টিমে থাকবে, সে বাংলাদেশকে নাম্বার 1 টেস্ট র্যাঙ্কিং এ দেখতে চায়। সো বা একটা ভিজুয়ালাইজ প্ল্যানিং করতে হবে আপনার। এখন আল্লাহর রহমতে আমি যদি ক্রিকেট খেলি ধরেন মোর 20 ইয়ার্স, তো বাংলাদেশের এখন যে স্ট্যাটিস্টিক্স, 20 ইয়ার্সে বাংলাদেশ নাম্বার 1 এ যাওয়া পসিবল না। অলরেডি আমাদের যে গ্রাফ, আমি অনেস্টলি কথা বলতেছি, আমাদের রিয়েলিস্টিক একটা চিন্তা ভাবনা করতে হবে। অলরেডি আমাদের লুজিং পার্সেন্টেজ হচ্ছে ভাই নিয়ারলি 80%, নিয়ারলি 80% আমাদের লুজিং পার্সেন্টেজ। এখন যদি আগামী 20 বছরে আমরা সবগুলা ম্যাচ জিতি, এই অ্যাভারেজ আসবে 20% উইনিং, আর 80% মাইনাস হবে ততদিন। সো আমার ইচ্ছা হচ্ছে যে হয়তো আমি পারবো না নাম্বার 1 এ নিয়ে যাইতে, ঠিক আছে, বা এখন যদি বাংলাদেশের ক্রিকেটে সবাই মানে একটা ম্যাসিভ একটা চেঞ্জ আসে, দেন হয়তো ওইটাও সম্ভব হবে। বাট বেসিক্যাল প্ল্যান হচ্ছে বাংলাদেশ যেখানে থাকবে ওখান থেকে বাংলাদেশকে একটা স্টেবল স্ট্যান্ডার্ড পজিশনে নিয়ে যাওয়া অ্যাজ আ টেস্ট ক্রিকেটার। আমার একটা প্রশ্ন অবশ্যই আপনার কাছে ছিল, সেই প্রশ্নটা আপনি অলরেডি দিয়ে দিয়েছেন যে ক্রিকেটের 3টা ফরম্যাটের মধ্যে আপনার সবচেয়ে বেশি ভালো লাগে কোন ফরম্যাটটা, সেটা আপনি অলরেডি একটা আনসার দিয়ে দিয়েছেন যে টেস্টে আপনি ভালো ক্রিকেটার হতে চান। তার মানে হচ্ছে আপনার ধরে নিচ্ছি আপনার প্রিয় ফরম্যাট হচ্ছে টেস্ট ক্রিকেট, রাইট? আই ফিল লাইক টেস্ট ক্রিকেটে একটা স্বাধীনতা আছে ভাই, ঠিক আছে, যে আমার ইচ্ছা আছে আমি মারবো, না আমার ইচ্ছা আছে আমি মারবো না। মানে এটা হচ্ছে ভাই মানে একটা মাঠের অ্যাটিটিউড। ধরেন বলার ইচ্ছা মতো স্লেজিং করলে আমরা একটা লুক দেই, ঠিক আছে, মানে আগের মতো তো আর আমাদের ক্রিকেটটা নাই। সো আগে হইলে আমরা এরকম একটু ভয় পাইতাম এরকম, ঠিক আছে, এখন যদি কেউ আমাকে একটু স্লেজিং করে আমি একটু হেসে দিব, মানে কেয়ারলেস টাইপ এরকম একটা, ঠিক আছে। তো ওইরকম টেস্ট ক্রিকেটটা হচ্ছে এরকম যে একটা ব্যাটসম্যানের স্বাধীনতা আছে, ঠিক আছে, অ্যাজ আ ব্যাটসম্যান একটা টেস্ট ক্রিকেট পছন্দ হওয়াটাই স্বাভাবিক ভাই। বলার ইচ্ছা মতো বল করতেছে তো করতেছে, ঠিক আছে, আপনি ব্যাটসম্যান, আইট খেলাটাই আপনার, যদি একবার আপনি সেট হইতে পারেন, ঠিক আছে। সো ইটস আ ব্যাটসম্যান ডমিনেটিং। তো যেহেতু টপ অর্ডার ব্যাটসম্যান, সো ডেফিনেটলি এই গেমটা তো ফেভারিট হওয়াটা স্বাভাবিক। খুব ভালো লাগলো। আপনি যেহেতু টেস্ট ক্রিকেটটাই আপনার সবচেয়ে ফেভারিট, আপনি 17তে 2টা সেঞ্চুরি করছিলেন ব্যাক টু ব্যাক। কিছুদিন আগে শ্রীলঙ্কার বিপক্ষেও কিন্তু একটা সেঞ্চুরি করতে করতে শেষ পর্যন্ত হয়নি, 98 রানে আউট হয়েছিলেন। আমরা আশা করব বাংলাদেশের পরবর্তীতে একজন আগামী 5 বছর পরে বাংলাদেশে একজন ভালো একজন ওপেনার পাবে, সেটা হচ্ছে প্রান্তিক নওরাজ নাবিল। এখন ইনশাল্লাহ। আজকে আপনি হয়তোবা জানেন বাংলাদেশ আজকের এই দিনে টেস্ট স্ট্যাটাস পায় প্রায় 20 বছর আগে। এই 20 বছরে আমরা কিন্তু টেস্ট ক্রিকেটে এত বেশি সাফল্য কিন্তু পাই নাই। যেরকম আমরা ওয়ানডে ক্রিকেটে এখন অনেক ভালো একটা শক্তিশালী দল হয়েছি, কিন্তু সেভাবে আমরা টেস্ট ক্রিকেটে এতটা ভালো শক্তিশালী হতে পারি নাই এখনো। এর কারণটা কি হতে পারে, যদি 2-3টা পয়েন্ট আমাদেরকে বলেন, আপনি যতটুকু আপনার বর্তমান ক্রিকেটের যতটুকু অভিজ্ঞতা আছে এই এই অভিজ্ঞতা থেকে যদি বলেন। ভাই আমি একটা জিনিস বলবো কি, আমাদের আপনি যদি ডোমেস্টিক ক্রিকেটের দিকে তাকান, ঠিক আছে, এটা একটু আমি বলি একটা আমার, আপনাদের যেহেতু কোয়েশ্চেনটা আমার টু দা পয়েন্ট অ্যান্সার দিতে হবে, ঠিক আছে। একটা ইংল্যান্ড টিমে আপনি তাকান, অস্ট্রেলিয়া টিমে আপনি তাকান, ওদের ওখানে ডিভিশনাল লিগ হয়, সেটা লঙ্গার হ্যাঁ। ভার্সন, ঠিক আছে। হুম। ডোমেস্টিক লিগ হয়, সেটা লঙ্গার ভার্সন। ওদের এখানে ডিভিশনাল মানে সেকেন্ড ডিভিশন লিগ খেলতে ইন্টারন্যাশনাল ক্রিকেটাররা যায়, ঠিক আছে। তার মানে কি কোয়ালিটি ক্রিকেট হয় ওইখানে, এটা চিন্তা করেন যে সেকেন্ড ডিভিশন লিগ। আপনি যদি বাংলাদেশের টপ লিস্টেড ক্রিকেটারে বলেন বাংলাদেশের সেকেন্ড ডিভিশন লিগ খেলতে, আপনি তার ডবল কেন ট্রিপল অ্যামাউন্ট দিলেও হয়তো অনেকে খেলবে না, যারা প্রফেশনাল মানে স্ট্যান্ডার্ড প্লেয়ার। কারো হুম। ফ্যামিলি হুম। কেউ হয়তো ক্লিক করতে পারে না ওই লেভেলে, সো তার একটা ব্যাপার থাকে যে ফাইন্যান্সিয়ালের কারণে হয়তো সেকেন্ড ডিভিশন খেলতে হচ্ছে বা এরকম কিছু, বা কারো পারফরমেন্সের কারণে সে নিজেকে শো করতে পারে না, এরকম কিছু। বাট ইন্টারন্যাশনাল ক্রিকেটার একটা দেশে যে সেকেন্ড ডিভিশন লিগ খেলতে যায়, সো ইউ হ্যাভ টু ইমাজিন যে ওদের ক্রিকেটটা কত ইমপ্রুভড, ঠিক আছে, ওদের মানে খেলার কোয়ালিটি কিরকম। সো আমার কাছে মনে হয় যে ভাই আমাদের এই জিনিসটা আস্তে আস্তে ঠিক হচ্ছে। যেমন আমাদের দেখেন এই বছর ন্যাশনাল লিগ যেটা হইলো, এখানে কিছু কিছু ম্যাচ হয়েছে যেখানে ব্যাটসম্যানরা ভালো খেলছে তো ভালো রান করছে, আবার কিছু কিছু জায়গায় বলাররা ভালো করছে তো বলাররা উইকেট পাইছে, লো স্কোরিং গেম হয়েছে, মানে একটা বলার ডমিনেট করছে একটা ব্যাটসম্যান। সো উই ক্যান সি যে উইকেট গুলা স্পোর্টিং উইকেট হচ্ছে এখন, ঠিক আছে। বাট আগে কি হইতো, আগে একটা টিম 700 করছে ন্যাশনাল লিগে, ঠিক আছে, হুম। আরেকটা টিম 500 করছে, উই সি ম্যাক্সিমাম ম্যাচেস ড্র, ঠিক আছে। একটা ব্যাটসম্যান 300 করছে, সেই ব্যাটসম্যান ফুল টুর্নামেন্টে 2-3টা মানে 200 মারছে। সো এটা মনে হইতো যে বলাররা শুধু বল আন্ডার রান দিচ্ছে, ব্যাটসম্যানরা রান করতেছে, মানে ইট সিমড লাইক দ্যাট। যারাই পেপার পড়তো, ধরেন আপনি একজন ক্রিকেট স্পেকটেটর, আপনি
ক্রিকেট ফলো করেন, আপনি জানেন আজকে পেপার খুলে ন্যাশনাল লিগের ফরম্যাটে যখন আমি যাব, আমি মিনিমাম 4টা সেঞ্চুরি দেখবো। এটা আপনার জানা কথাই ছিল, তখন একটা মুখস্থ অবস্থা হয়ে গেছিল এরকম। বাট এখন কি, এখন এজ এ স্পেকটেটারও, প্লেয়ার তো বাদ দিলাম, আমাদের যেরকম একটা টেনশন আছে যে এখন আমার উইকেট নিয়ে ভাবতে হবে, আপনাদেরও তো এখন একটা ইয়ে আছে যে একটা সারপ্রাইজের ব্যাপার আছে যে আজকে আমি কোনো সেঞ্চুরি নাও পাইতে পারি, আজকে আমি আবার ভালো উইকেটও দেখতে পারি। সো এই উইকেটের ব্যাপারটা একটা ইস্যু ছিল, যেটা আলহামদুলিল্লাহ বিসিবির কাছে থ্যাঙ্কফুল যে আস্তে আস্তে এটা চেঞ্জ হচ্ছে। আর ভাই যে জিনিসটা আমি বলবো আমার কাছে ওয়ান অ্যান্ড অনলি পয়েন্ট যেটা মনে হয় বাংলাদেশ ক্রিকেটের জন্য যেটা খুবই হেল্পফুল হবে, এটা আস্তে আস্তে ইমপ্রুভ হচ্ছে। বাট ভাই আপনাদের একটা জিনিস দেখতে হবে যে আপনার গ্লোবালাইজেশন যে জিনিসটা, ঠিক আছে, এখানে আপনার ইংল্যান্ড একটা জায়গায়, বাংলাদেশ একটা জায়গায়, ওদের সয়েলের একটা ব্যাপার আছে, ওদের অ্যারেঞ্জমেন্টের একটা ব্যাপার আছে, ওদের ফান্ডিং এর একটা ব্যাপার আছে, সবকিছু একটা ফ্যাক্ট। ইটস নট যে অলওয়েজ এটা বিসিবির ফল্ট ল্যাকিংস, ঠিক আছে। সো ইটস লাইক যে আমাদের একটা ফান্ডিং এর ব্যাপার আছে ভাই, ঠিক আছে। আপনি এখন চাইলেই কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা স্টেডিয়ামে ইন্টারন্যাশনাল টার্ফ দিতে পারবেন না, ঠিক আছে। সো আমাদের নিজে আমাদের যে আমাদেরকে এটা ট্রাস্ট করতে হবে যে আমাদের যতখানি সম্ভব আমরা যেন অ্যাটলিস্ট ওইটা ইনসিওরিটি পাই। ইটস লাইক যে আগে কিন্তু দেখেন যে এখন, আগে হচ্ছে ইয়ে হইতো না আপনার, এনসিএল, সরি বিসিএল হইতো না, বাংলাদেশ ক্রিকেট লিগ হইতো না, শুধু এনসিএল হইতো। এখন এই একটা ক্রিকেট বাড়ছে। সো আমি বলবো আমাদের ইন্টারন্যাশনাল ক্রিকেট, আপনি যেটা টেস্ট ক্রিকেট বলেন অথবা ওয়ানডে ক্রিকেট বলেন, ভাই ওয়ানডে ক্রিকেট কেন ইমপ্রুভ হয়েছে জানেন? আপনি একটা ডিপিএল এর মতো আপনার কাছে লিগ আছে, ফার্স্ট ডিভিশন ক্রিকেটের মতো আপনার কাছে লিগ আছে, প্লেয়াররা কোথাও কোথাও যদি গেস্ট হিসেবে খেলতে যায়, সব জায়গায় ওয়ানডে ক্রিকেট হয় বাংলাদেশে। আর আপনি চিটাগাং লিগ খেলতে যাবেন ওয়ানডে লিগ, আপনি খুলনা লিগ খেলতে আসবেন ওয়ানডে লিগ, আপনি ঢাকা লিগ খেলবেন ওয়ানডে লিগ। সো ওয়ানডে কিন্তু এই দেখেন প্লেয়াররা বেশি বেশি খেলা পাচ্ছে, বাংলাদেশ ক্রিকেটের রেজাল্ট দেখেন আপনি চেঞ্জ, গত কয়েক বছরে আমাদের রেজাল্ট চেঞ্জ। কিন্তু টেস্ট ক্রিকেট কি আমাদের ওরকম ফ্যাসিলিটিস আছে সব জায়গায়? আমাদের কি এরকম পরিমাণে টেস্ট ম্যাচেস হয়? এটা টেস্ট ম্যাচ না, অ্যাকচুয়ালি 5 ডেজ না হলে ওটাকে লঙ্গার ভার্সন ক্রিকেট বলে। সো আমাদের কি এতগুলো, আমরা যে যারা টপ প্লেয়ার, টপ লিস্টেড ক্রিকেটার বাংলাদেশের লিস্টে খেলে, তারা বছরে 12টা ম্যাচ খেলে। যারা ধরেন আব্দুর রাজ্জাক রাজ ভাই, তিনি সবগুলা ম্যাচ খেলে, তিনি হচ্ছে 12টা ম্যাচ খেলে। এনসিএল এর 6টা ম্যাচ, বিসিএল এর 6টা ম্যাচ। ডু ইউ থিঙ্ক আপনি টেস্ট ক্রিকেটে ইমপ্রুভ করবেন 12টা ম্যাচ দিয়ে? না না না। সো আমার কাছে কারণ মনে হয় যে এই প্লেয়ারের লার্নিং এর জন্য, এক্সপেরিয়েন্স এর জন্য ম্যাচের হ্যাঁ, প্রপোর্শনটা একটু ডেফিনেটলি। বাড়াই। আমরা যদি ইংল্যান্ডের ক্রিকেটারদের দিয়ে যদি তাকাই, তাহলে তারপরে তারা দেখা যাচ্ছে 100+ প্রথম শ্রেণীর ম্যাচ খেলেই কিন্তু জাতীয় দলে আসে, এতগুলো অভিজ্ঞতা নিয়ে আসে। আমাদের কিন্তু সেভাবে আমরা 100+ না, আমরা মোটামুটি 4, 5, 10টা প্রথম শ্রেণীর ম্যাচ খেললেই আমরা কিন্তু অভিষেক করাই দিই। আমাদের একটু এটা ভাই, আমাদের যদি গেমের মানে আপনি যদি ওভারঅল চিন্তা করেন, আমি কিন্তু এই জন্য একটা কথা বলছি যে আমাদের কাছে অলওয়েজ মনে হয় যে হ্যাঁ একটু গেম তো বাড়াইলে ভালো হইতো, বাট ভাই ওইরকম আপনার কাছে রিসোর্সেস থাকতে হবে। এটা অলওয়েজ না, একটা আপনার যে অ্যারেঞ্জমেন্ট করতেছে তাকেও ব্লেম দেওয়া যায় না, ঠিক আছে। লাইক হ্যাঁ, আমার কথা হচ্ছে যে আমাদের যতটুকু ক্যাপাসিটি আছে অ্যাজ আ কান্ট্রি বাংলাদেশ, আমাদের যতটুকু ক্যাপাসিটি আছে, আমাদের যদি ওইটারই এনশিওরমেন্ট দেওয়া হয়, দ্যাট ইজ ফাইন। কারণ আমরা জানি এখন চাইলে আমরা ফতুল্লার স্টেডিয়ামের যে অবস্থা, এখানে ক্রিকেট খেলতে পারবো না আমরা। সো এইটার জন্য তো বিসিবি লাভ নেই ভাই, ঠিক আছে। কারণ হইতে পারে অনেক রিজনে এই মাঠটার কেয়ারিং হয় না, বাট এখন আপনি আমি কি যদি জিত করে বলি যে ওখানে খেলা দিতেই হবে, তাহলে কিন্তু হবে না। জিনিসটা হচ্ছে এরকম যে ওখানে ড্রেনেজ এর অবস্থা খুবই খারাপ। এখন একটা মাঠের ড্রেনেজ সিস্টেম চেঞ্জ করা ভাই অনেক প্রবলেম। যারা ইঞ্জিনিয়ার তারা জানে একটা মাঠের ড্রেনেজ ঠিক করতে এটা অনেক সমস্যা। আপনার এখন তো ওই মাঠটারে আপনার মিনিমাম 1 বছর টাইম দেওয়া লাগবে, তাহলে এই 1 বছর একটা আমাদের মাঠের অপশনই কমে গেল। তো মাঠই যদি না থাকে তাহলে আমরা ক্রিকেট খেলবো কোথায়? সো এই ড্রেনেজ আসলে কিন্তু যে এখানে কিন্তু আপনার বুঝতে হবে যে রিসোর্সেস একটা ফ্যাক্ট। তো এখন বিসিবি যদি চায়ও সে ক্রিকেট খেলাবে, তার কাছে কিন্তু এখন অপশন একটা কমে গেছে। আর ওরকম কোয়ালিটি ফিল্ডও আছে, কারণ মানে লাগবে তো ভাই, কারণ আমাদের এই যে বললাম যে বাংলাদেশ ইজ এ কান্ট্রি, আমাদের ইকোনমিক্যাল একটা ফ্যাক্ট আছে। আপনি চাইলেই এখন 10-12টা স্টেডিয়াম বানায় ফেলতে পারেন না, এটা হয় না এভাবে, ঠিক আছে। তো ওই ওদের দেশে স্টেডিয়ামের সংখ্যাও বেশি। আমাদের মানে যে জিনিসটা এরকম যে আমাদের এলাকায় এলাকায় যেরকম মসজিদ থাকে ভাই, ওদের দেশগুলোতে এলাকায় এলাকায় এরকম আপনি একটা ফুটবল স্টেডিয়াম বা ক্রিকেট স্টেডিয়াম পাবেন। একটা কথা মানে ধরেন একটা স্টেট বলে ওদের, আমাদের বাংলাদেশের স্টেট নাই। আপনি যদি ইন্ডিয়ার পাঞ্জাব স্টেটে যান, তো আপনি দেখবেন কি পাঞ্জাবের প্রত্যেকটা রিজিয়নাল এরিয়াতে প্রত্যেক জায়গায় একটা স্টেডিয়াম আছে। কিন্তু বাংলাদেশে কি আছে? নাই। আমাদের এরকম ইকোনমিক কন্ডিশন নাই। সো আমরা শুধু এভাবে অ্যাজ এ স্পেক্টেটর আমরা বললে হবে না যে ইন্ডিয়া এতগুলো ম্যাচ খেলে বলে ওরা এত ইমপ্রুভ। বাট আমাদের দেখতে হবে ইন্ডিয়ার মতো রিসোর্সেস কি আমাদের আছে? নাই। এটা শুধু হচ্ছে যে যারা অর্গানাইজেশন অ্যারেঞ্জ করতেছে তাদের ফেইলার না, ঠিক আছে। আমাদের অ্যারেঞ্জমেন্ট নাই, আমাদের ওরকম এরিয়াজ নাই। সো তারা যেটা পারতেছে সেটা করতেছে, আমাদের রেসপন্সিবিলিটি হচ্ছে তাদেরকে হেল্পিং হ্যান্ড দেওয়া।
আর আপনি যখন একটা অর্গানাইজেশনকে আপনি হেল্পিং হ্যান্ড দিবেন, তাদের প্রতি স্যাটিসফ্যাকশন শো করবেন, তখন কিন্তু তার মনের ভিতরে নিজের থেকে একটা জিনিস আসবে যে না, আমাকে যেহেতু মানুষ রেসপেক্ট করতেছে, আমার কাছ থেকে মানুষ এক্সপেক্ট করতেছে, সো আমার আইদেরকে আরো কিছু দেয়ার আছে। বাট বিসিবি যতই করুক, জিনিসটা এরকম হয় কি ভাই, আমি কিন্তু বিসিবির দালালি করতেছি না অনেস্টলি, ঠিক আছে? আমি অনেস্টলি বলছি যে বাংলাদেশের ক্রিকেটার আপনার খেলা বাড়াইতে হবে, আমি এই পয়েন্ট আপনাকে বলছি। বাট আমাকে, আমি জানি এজ এ ক্রিকেটার যে বিসিবি ইজ ডে বাই ডে ট্রাইং দেয়ার বেস্ট। সো ওই জায়গা থেকে আমার যে অর্গানাইজেশন, আমি যে ক্রিকেট বোর্ডের আন্ডার আছি, সেটাকে আমি রেসপেক্ট করি ভাই, অবভিয়াসলি। কারণ আপনি দেখেন আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ যে চ্যাম্পিয়ন হইলাম আমরা, বিসিবি কি ল্যাকিংস রাখছিল 2টা বছর। সো বিসিবি উই ক্যান সি ইজ ট্রাইং, বাট আমাদের, আমি একটা ফ্যান ছিলাম, সো ওই পয়েন্ট অফ ভিউ থেকে আই রেসপেক্ট মাই ফ্যান্স, এভরিওয়ানস ফ্যান, এভরি বাংলাদেশি ফ্যান, আমি সবাইকে রেসপেক্ট করি। বাট আমাদের কিছু কিছু মিসকনসেপশন আছে ভাই, ওইটা ক্লিয়ার করার জন্য জাস্ট আমি এই পয়েন্টটা আনছি যে ইটস নট অলওয়েজ বিসিবি's ফল্ট। মানে ফর এক্সাম্পল, আপনি যদি দেখেন বাংলাদেশে কিন্তু অনেক প্লেয়ার আছে ডোমেস্টিক ক্রিকেটে রান করতে করতে একদম শেষ করে ফেলে, ঠিক আছে, কিন্তু তারা ন্যাশনাল টিমে ডাক পায় না ভাই। কেন? সাপোজ আই গিভ ইউ অ্যান এক্সাম্পল, যে আন্ডার 19-এর 3টা ওপেনার আছে, আমি, তামিম ভাই, ইমন ভাই, ঠিক আছে? তাদের দুইজনের ধরেন, আমার ইমন ভাইয়ের ধরেন অনেক এভারেজ হয়ে গেছে রানের, বাট আপনাকে লাগবে হচ্ছে টি-20 স্পেশালিস্ট। এখন আপনি তামিম ভাইয়ের রান দেখবেন, আমাদের রান দেখবেন, নাকি দেখবেন আমাদের ভিতরে 3জন যে হাই স্ট্রাইক রেটেড প্লেয়ার? দেখবেন ডেফিনেটলি আপনি হাই স্ট্রাইক রেটেড প্লেয়ার, ঠিক আছে? সো এখানে তামিম ভাইয়ের যদি আমাদের থেকে রান যদি কমও থাকে, হি উইল বি সিলেক্টেড, কারণ টিমের ওইটা প্রয়োজন। এখন যদি আপনি চিন্তা করেন ওডিআই ফরম্যাট, আমরা তামিম ভাইয়ের রান বেশি থাকলেও ইমন ভাই ইজ আ চয়েস, ঠিক আছে? আপনার লাস্ট ওয়ার্ল্ড কাপেও দেখছেন যে নিজের পায়ের ওই অবস্থা নিয়েও সে এফোর্ট দিছে। সো এখন যদি আপনি বলেন ওনাদের দুইজনের রান বেশি, এখন টেস্ট ফরম্যাটে আপনার একটা প্লেয়ার লাগবে ওপেনার, সো বেসিক্যালি ওখানে হয়তো আমার একটা বেনিফিট আসবে। সো আমাদের অ্যাজ আ ফ্যান, আমরা যেরকম, আই ডেফিনেটলি রেসপেক্ট এভরিওয়ান, বাট আপনারা যত মন থেকে ক্রিকেটটাকে ভালোবাসেন, সো আপনাদের এই মিসকনসেপশন গুলো করা যাবে না। একটা বিশ্বাসের জায়গা রাখতে হবে যে সবসময় রান করলেই হয় না, একটা টিমের রোল আছে। আপনারা তো চান দেশটা জিতুক, সো দেশটা যদি জিততেই চান, তাহলে আপনাদেরকে তো রোলের পজিশনও বুঝতে হবে। সো এই মিসকনসেপশন গুলো যদি না থাকে, এই জন্য আর কি আমি একটু এক্সট্রা বললাম, বিকজ আই রিয়েলি ফিল ফর দ্য সাপোর্টার্স অফ বাংলাদেশ। আমি আমার ইন্টারভিউতেও বলছি যে বাংলাদেশি ক্রিকেট ফ্যান্স আর দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, এন্ড আই রিয়েলি মিন ইট। বাট আমার একটু মাঝে মাঝে কষ্ট হয় যে লাইক, কেন আমার দেশের ফ্যানরা যখন মাঠে সবার থেকে জোরে চিল্লাইতে পারে, ঠিক আছে, চিল্লাপাল্লা করতে, কেন তারা ক্রিকেট অন্য দেশের সাপোর্টার থেকে বেশি বুঝবে না, আন্ডারস্ট্যান্ড কেন করতে পারবে না? ডেফিনেটলি তাদেরও আন্ডারস্ট্যান্ড করতে হবে। কারণ আমরা যখন অন্য একটা দেশের কাছে যাই একটা ভালো এফোর্টের জন্য, তারা একটা তালি দেয়, সেটা যদি 4ও হয়, বাট আমার দেশের গ্যালারিতে 4 হওয়ার পর মানুষ অনেক বাজে কথা বলে। সো যেহেতু সাপোর্টার্স গুলো এত ভালো, আমাদের তো তাদের কাছে একটা এক্সপেকটেশন আসছে। আমি ইন্টারন্যাশনাল ক্রিকেটের সুযোগ পাই আর না পাই, বাট আই হোপ আমার এই কথাটা বাংলাদেশের সাপোর্টার্সদের মন থেকে, যারা ক্রিকেটকে ভালোবাসে, তাদের ভিতরে একটু হলেও চেঞ্জ আনুক, যে মিসকনসেপশন গুলো যেন একটু হলেও ক্লিয়ার হয়। অবশ্যই ক্লিয়ার হবে, কারণ হচ্ছে আমাদের ক্রিকেট, অন্য দর্শকরা কতটুকু চেঞ্জ হবে জানি না, আমাদের আশা করবো আপনার এই কথাগুলোর পরে আমাদের ক্রিকেট খোর যারা দর্শক আছে, আপনার এই ভিডিওটা দেখতেছে, লাইভটা দেখতেছে, তারা অবশ্যই চেঞ্জ হবে। এখন এবার আমরা তো অনেক কথাই বললাম, এবার আমরা একটু স্লগ ওভারে চলে যাব। টেস্ট থেকে এবার আমরা একটু টি-20 ম্যাচ খেলবো, ঠিক আছে ভাইজান? কি টাইপ, কিরকম কোশ্চেন দেখা আছে? যাক আমরা এখন এবার আপনি টি-20 তে কয়টা ছক্কা মারতে পারেন। এখন আমরা কিছু শর্ট কোশ্চেন করব। রেডি ভাই? হ্যাঁ রেডি। ক্রিকেটের বাইরে কোন খেলাটা সবচেয়ে বেশি পছন্দ করেন? ফুটবল। ফুটবল? ফুটবল খেলেন? হ্যাঁ, কি বলেন ভাইয়া, এটা এটা বললে সবাই একটু মানে অনেস্টলি যেহেতু কথা বলতে চাই, এই কোয়ারেন্টাইনের ভিতরেও মনে করেন এখন তো দেশের খারাপ অবস্থা, প্রথম প্রথম যখন কোয়ারেন্টাইন হয়েছে, লকডাউন ছিল, ঠিক আছে, তখন ভাইয়া ক্রিকেট তো খেলতে পারতেছি না, বাট রিক্রিয়েশনের একটা মানে অবস্থা ছিল ভাইয়া। তখন ভোরবেলা সবাই প্ল্যান করছি যে যেন কেউ না দেখতে পারে, ওই টাইমে আমরা ভোর হইছে ভাইয়া, ফজরের নামাজ পড়ে ফ্রেন্ডরা দেয়ালের নিচ থেকে একটা ওয়ে আছে, ওইখান থেকে যে মাঠে ফুটবল খেলে সুন্দর মতো বাসায় এসে ঘুমিয়ে পড়ছি। ওকে, তাহলে রোনালদো নাকি মেসি, কে সবচেয়ে বেশি প্রিয়? আই রেসপেক্ট বোথ অফ দেম, বাট জিনিসটা হচ্ছে কি ভাইয়া, আই উইল ডেফিনেটলি গো ফর মেসি। বাট আমি একটা জিনিস বলতে চাই ভাই অ্যান্সারে, যেটা হচ্ছে মেসি ইজ আ ট্যালেন্ট। আমি যেহেতু ফুটবল ফ্যান, সো আমার তার ফুটবল তো আমি শিখি না, সো এই হিসেবে আমার খেলা যেটা যার দেখতে ভালো লাগবে আমি সেটা বলবো। বাট আমি যদি একজন ফুটবলার হইতাম অনেস্টলি, সো আমি ক্রিস্টিয়ানো রোনালদোতে যাইতাম তখন ভাইয়া। কারণ মেসি তো আর ভাইয়া জন্মগতভাবে তো সবাই আসে না, বাট ক্রিস্টিয়ানো রোনালদো কিন্তু হার্ড ওয়ার্কিং ভাবে হয়েছে। সো আমি ফুটবলার হইলে আই উড গো ফর ক্রিস্টিয়ানো রোনালদো, বাট এখন যেহেতু আমি এজ এ ফুটবল ফ্যান, আই উইল গো ফর লিওনেল মেসি।
আপনি ক্রিকেটার হওয়ার পিছনে সবচেয়ে বেশি অবদান কার? মেজো এটা ভাইয়া। আপনার বুঝি নাই। মেজো ভাইয়া, মামাতো ভাই। মেজো ভাইয়ার নামটা একটু যদি বলেন। রাজীব আল মামুন। ওকে। ক্রিকেটে আপনার সবচেয়ে প্রিয় কোচ কে? আপনার প্রিয় কোচ কে? কোচ? প্রিয় কোচ? ইয়েস। বা এইটা একটা ডিফিকাল্ট কোশ্চেন, কারণ জিনিসটা হচ্ছে কি, আমি দুইটা ইনস্টিটিউটের, আপনার এটা বুঝতে হবে। ঠিক আছে, লাইক আমি যখন বিকেসিতে অ্যাডমিট হই নাই, তখন মানে আমি এরকম লাইফে কোচেস পাইছি যারা আমাকে পুরো নিজের ছেলের মতো গাইড করছে ভাই। হ্যাঁ, হইতে পারে আমার কিছু হয়তো একটু ডিফারেন্স ছিল আমার অন্যদের থেকে হয়তো, উইচ আই রিয়েলি ফেল, যে যেটা তাদেরকে আমাদের কাছে হচ্ছে অ্যাট্রাক্ট করে। তো মানে তাদের কাছে আমাকে অ্যাট্রাক্ট করে, সরি, যে অন্যদের থেকে আমি আই ফেল যে আমি অন্য স্টুডেন্টদের থেকে আমি স্যারদের কাছে একটু বেশি কেয়ার পাচ্ছি, ভালোবাসা পাচ্ছি। সো ওইখান থেকে আমি যখন বিকেএসপিতে অ্যাডমিট হই নাই, ইট ওয়াজ সেলিম স্যার, যে আমাকে বাবার মতো দেখছে, মানে আমাকে ছেলের মতো দেখছে, আর আমার বাবার মতো আমাকে ট্রিট করছে। ওনার এজ এরকম ভাইয়া হয়েছে লাইক 50 ক্রস করছেন। তো উনি হচ্ছে দাঁড়ায় থাকতে পারেন না। বাট আমি যখন আন্ডার 15 ন্যাশনাল টিম থেকে খেলে আসছি, আই ওয়াজ বিকেএসপি স্টুডেন্ট, তখন কারেন্ট ক্যাডেট আমি। বাট আমি 10 দিনের একটা ছুটি নিয়েছিলাম, কারণ ওই মুমেন্টে আমার ওইরকম আন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয় না। ঠিক আছে, তো ধরেন, কারণ আমি তো বলছি যাওয়ার পরে আন্ডার 14 টিমের সিলেকশন ছিল। সো আমাদের আর কি ট্রেনিং এর স্কোপটা আমি বিকেএসপি ওরকম ভাবে পাই না, আমার যেই সিলেকশন করতে হয়েছে। সো তখন আর কি আন্ডার 15 আমি খুবই একটু বাজে আমার গেছিল ওইখানে। তো তারপরে আসার পর 10টা দিনে আমি স্যারের কাছে গেছি ভাইয়া। মানুষজন আমাদের ট্রেনিং দেখে হাসতো। মানে স্যার আমাকে বলছিল কি যে এখন তোমার ধরো একটা বিল্ডিং করা আছে, যে বিল্ডিংটা হয়তো তুমি একটু ইনভেস্ট করে করে আরো বাড়াইতে পারো, ঠিক আছে, তাতে তুমি সেফ থাকবা। বাট এখন আমি যেটা চাচ্ছি, আমি তোমার বিল্ডিংটা পুরো ভেঙে ফেলবো এবং নতুন একটা বিল্ডিং ক্রিয়েট করব। এখন সেই বিল্ডিংটা, এখন যে বিল্ডিং আছে যদি করতে পারো তাহলে এই বিল্ডিং এর থেকেও বেটার হবে। আর যদি না করতে পারো, এখন যে বিল্ডিং আছে তার থেকেও তোমার পজিশন খারাপ হবে। তো আমি বলছি কি স্যার, 10টা দিন আমার হাতে টাইম আছে, আমি এই 10 দিনে যা হবে হবে, আমি আপনাকে ফুল দিব। আমার বিল্ডিং হয় কিছুই থাকবে না, না হলে আমি বেস্ট বিল্ডিংটাই নিব। ঠিক আছে, তো তখন স্যার হচ্ছে, আমি 6টা মানে আপনার 8টার সময় যাইতাম মাঠে, এন্ড সন্ধ্যা 6টা পর্যন্ত প্র্যাকটিস করতাম। 9 দিনে আমি 90 ঘন্টা ট্রেনিং করছি। তারপরে আন্ডার 16 বাংলাদেশ ক্রিকেটের মানে ন্যাশনাল টুর্নামেন্ট যেটা, আন্ডার 16 আই বিকেম দ্য হাইয়েস্ট রান স্কোরার অফ বাংলাদেশ, এবং ওইখানেও আমার সব থেকে কম রান ছিল ইমিডিয়েটলি। তারপর থেকে যখন আমি বিএসপিতে পুরো সেট হয়ে যাই, ওইখান থেকে ভাই মানে আমি না বললেই নয়, কিছু কিছু কোয়েশ্চেন আছে, আপনি যদি একজনকে লিভ করেন ওই জিনিসটা হয় না ভাই। সো ওই সেলিম স্যারের যে রোলটা ছিল আমার বিএসপি বাদে লাইফ গুলাতে, তো ওই সেলিম স্যারের রোলটাই আমার টুলটুল স্যার আর অঙ্কন স্যার পালন করছে বিএসপিতে আসার পর থেকে। লাইক প্রথম দিকে যখন আমরা ক্লাস 7-এ ছিলাম তখন অঙ্কন স্যারের আন্ডারে ছিলাম। তো অঙ্কন স্যার বেসিক পুরাটা চেঞ্জ করছিল আমার অনেক জায়গায়। তারপরে টুল্লু স্যারের কাছে আসার পরে এখনো আমি টুল্লু স্যারের আন্ডারে। সো এই তিনজন মানুষকে আই রিয়েলি কান্ট লিভ এনি অফ দেম। ওনাদের সবার কন্ট্রিবিউশনই অনেক। আর বিগিনিংটা সেলিম স্যারের হাতে। বাংলাদেশ ক্রিকেটে জাতীয় দলের সবচেয়ে স্মরণীয় কোন জয়টা আছে যেটা আপনার সারা জীবন মনে থাকবে? সবচেয়ে স্মরণীয় জয় আমার ইয়েস। কাছে ওই যে শফিউল ভাই 6 মারলো চিটাগাং এ, ইংল্যান্ডের সাথে ওয়ার্ল্ড কাপে। 2011 সালে। হ্যাঁ। ওকে। অনূর্ধ্ব 19 দলের আপনি যে টুর্নামেন্ট গুলোতে ছিলেন সবচেয়ে কষ্টদায়ক পরাজয় কোনটা ছিল, যে যে পরাজয়টা টুর্নামেন্ট গুলোতে ছিলাম, আপনাকে কাটাবে? হুম। আমার থেকে কষ্টদায়ক পরাজয় ছিল ভাইয়া আন্ডার 19 এশিয়া কাপের সেমিফাইনাল। ওকে। যদি অধিনায়ক হিসেবে আকবর আলী সম্পর্কে আপনি দুইটা কথা বলেন। আকবর আলী ভাইয়ার ব্যাপারে যদি দুইটা কথা বলি, ফার্স্টে বলবো হচ্ছে উনি খেলাটা খুব ভালোভাবে আন্ডারস্ট্যান্ড করে আলহামদুলিল্লাহ। আর সেকেন্ড কথা যেটা বলবো হচ্ছে যে হি ক্যান গ্রো আ টিম টুগেদার। ওনার ওই কোয়ালিটিটা আছে যেটা অনেক ক্যাপ্টেনেরই নাই। এই তো, এন্ড হি ইজ আ গুড হিউম্যান বিং আলহামদুলিল্লাহ। আপনার এই বর্তমান ব্যাচের মধ্যে সবচেয়ে প্রিয় দুইটা বন্ধুর নাম বলতে হবে, যদিও একটু টাফ কোশ্চেন। সবচেয়ে প্রিয় প্রিয় দুইটা দুইজন বন্ধু। হুম। বন্ধু, বেসিক্যালি একজন সিনিয়র আর একজন বিগেস্ট টিমমেট, মানে ব্যাচমেট সরি। একটা হচ্ছে তানজিম হাসান সাকিব, ব্যাচমেট আমার। আর সিনিয়র হচ্ছে পারভেজ হোসেন ইমন ভাই। ওকে। আমরা এবার ক্রিকেট থেকে এবার একটু আমাদের গ্রুপ সম্পর্কে চলে আসি। অনেক কিছুই জানলাম আপনার কাছ থেকে, অনেক কিছুই আমি নিজেও জেনেছি, শিখেছি, এবং আশা করি আমাদের
যারা এই লাইভটা দেখেছে তারাও এই জিনিসগুলো কাজে লাগাবে, অনেক কিছু অনুপ্রেরণা পেয়েছে আপনার কাছ থেকে আসলে আপনার কথাগুলো শুনে। এখন আমি আমাদের গ্রুপ সম্পর্কে জানতে চাইবো। আপনি নিশ্চয়ই জানেন আমাদের ক্রিকেট খোর গ্রুপে একটা টুর্নামেন্ট হয় একদিন ব্যাপী, যেটার নাম হচ্ছে ক্রিকেট খোর প্রিমিয়ার লিগ, সিপিএল। এই টুর্নামেন্টটা আমরা সিপিএল। এখন পর্যন্ত 18টি জেলায় প্রায় 50টি টুর্নামেন্ট করেছি 2014 সাল থেকে। এই জি। সিপিএলটা আপনি ফলো করেন, দেখেছেন, এই সিপিএলটা বাংলাদেশের ক্রিকেটের জন্য কিংবা বাংলাদেশের প্রতিবর্ষী ক্রিকেটারদের জন্য কতটুকু কার্যকর হতে পারে মনে করেন, এবং ক্রিকেট এই টুর্নামেন্টটা আপনার কেমন লাগে যতটুকু আপনি দেখেছেন অনলাইনে? ভাই আমি যেটা আপনাকে বলবো, ফার্স্ট অফ অল একটা দেশের ক্রিকেটের ফ্যান বেস কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট ক্রিকেটারদের জন্য বেসিক্যালি। মানে এটা হচ্ছে কি, যেরকম যে একটা ফ্যান বেস পারে আপনার মোরালি আপনাকে নষ্ট করে দিতে, একটা প্লেয়ারের মেন্টালিটি, আবার একটা ফ্যান বেসই পারে একটা প্লেয়ারের মোরালিটি অনেক হাই করে দিতে। এটা অনেক প্লেয়ার হয়তো আমার সাথে একই মত হবে না, ঠিক আছে, বাট এট দ্য এন্ড অফ দ্য ডে না ভাই, সবার কিউরিসিটি একটুই থাকে, একটু একটু হলেও থাকে, যে মানুষ আমার ব্যাপারে কি চিন্তা করতেছে। এটা এই জন্য না যে সে মানুষকে দেখানোর জন্য ক্রিকেট খেলে, এটা এই জন্য না যে তার মানুষের অপিনিয়ন জানা ইম্পর্টেন্ট, বাট একটা কিউরিসিটি, একটা হিউম্যান নেচার এটা, ঠিক আছে। আমি বলবো না এটা শো অফ, বাট একটা হিউম্যান নেচার এটা। সো ওইখান থেকে আই উড ফার্স্টলি সে যে ক্রিকেট কোর বাংলাদেশের ক্রিকেটকে যে একটা ইউনিট করে রাখছে এখানে, বা ইউনিটি ইজ আ বিগ থিং, ঠিক আছে। সো আমি ইয়েস, ফার্স্টে ডেফিনেটলি। গিভিং মাই অ্যান্সার, আই এম ভেরি থ্যাঙ্কফুল টু ইউ পিপল যে আপনারা যে ওয়ার্কটা করতেছেন। আই এম ভেরি থ্যাঙ্কফুল, ঠিক আছে। বাংলাদেশের মতো ক্রিকেট টিম, মানে বাংলাদেশের মতো ক্রিকেটে এরকম একটা ফ্যান বেজ আছে বা এরকম একটা ইউনিটি আছে, ঠিক আছে। এরকম একটা আই উড সে যে এরকম একটা ছোটখাটো, মানে কি বলবো, লাইক ছোটখাটো না, আপনাদের যে ফ্যান বেজ এখন, যে আপনাদের যত মেম্বার্স, ইটস লাইক আমি আগে সাড়ে চার শুনতাম লক্ষ সাড়ে চার হ্যাঁ, তো লক্ষ মেম্বার। অনেক বড় সড়ো একটা আমাদের টুগেদারনেস হয়ে গেছে। বাট 2018-এ আমি যখন স্টার্ট করি, ওখান থেকে 2000 এখন 20, ইটস আ ম্যাসিভ চেঞ্জ। সো এটাই প্রুভ করে, আপনি যদি নাম্বার কাউন্ট করেন, ঠিক আছে, তো এটাই প্রুভ করে যে হাউ ইজ ক্রিকেট কোড ডুইং। অলওয়েজ না ভাই, নাম্বার জিনিসটা অনেক ম্যাটার করে। আপনি একটা প্লেয়ারকে যদি জাজ করতে যান, তার নাম্বারস গুলাই আসবে। তো এখন যদি আমি একটা ক্রিকেট খোর প্লেয়ারকে যদি বলতে যাই বাংলাদেশ ক্রিকেটের ডেভেলপমেন্টের জন্য, মানুষকে ক্রিকেটার ইন্সপায়ার করার জন্য কি করতেছে, দ্য নাম্বার স্পিক্স। আমার এখানে কিছু বলতে হবে না, নাম্বারই কথা বলতেছে তাদের হয়ে, ঠিক আছে। জাস্ট 2-3 বছর আগে থাকাক সবাই, এখন থাকাক, সো বেসিক্যালি প্রুভ যে তারা ভালো কিছু করতেছে বলে মানুষ তাদের প্রতি অ্যাট্রাক্টেড হচ্ছে। আর যদি ভালো কিছু না করতো, তাহলে বাংলাদেশের মানুষের কাছে এখন অনেক অপশন আছে, ঠিক আছে। যেরকম পৃথিবীতে আপনি চাইলে এখন বাংলাদেশ থেকে কিছু প্রোডাক্ট না নিতে চাইলে বাইরে থেকেও আনাইতে পারবেন। তো তার যদি ইচ্ছা হইতো যে অন্য দেশের কোনো ফ্যান বেস ফলো করতে, মানুষ তাও করতো, বাট কেন করতেছে? কেউ তো আটকায় রাখে নাই, এখানে কারো টাকাও দেওয়া হচ্ছে না, ঠিক আছে। মানুষ নিজের ভালোবাসা থেকেই করতেছে। আমি 2 বছর আগে থেকে ক্রিকেট খবরের সাথে ফলো করি, হ্যাঁ, তখন একজন এজ আ ফ্যান ফলো করতাম, বাংলাদেশের ক্রিকেটের ফ্যান ফলো করতাম, আমি রানিং প্লেয়ার ছিলাম, বাট আমি ওরকম একটা লেভেলে যাই নাই তখন। বাট এখন আমি আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ জিতছি আল্লাহর রহমতে, বাট এখন তো আমি চাইলেই পারতাম ক্রিকেট খবর গ্রুপটাকে লিড দিতে, বাট আমার ভালো লাগে, অনেস্টলি ভালো লাগে যে আমি ক্রিকেটের নিউজ পাচ্ছি। এটা কয়জন করে, ঠিক আছে। আমার কাছে রেডিমেড আছে, যখন একটু ইচ্ছা হলো ক্রিকেটের নিউজ দরকার, আই নো যে আমি ক্রিকেট খবর গ্রুপে যাবো, আজকে আমি সব আপডেটস পাবো, ঠিক আছে। সো থিংস আর লাইক দ্যাট, যে আপনাদের কাছে আমি সব থেকে বেশি আই উইল সে আই এম গ্রেটফুল যে আপনারা ক্রিকেটটাকে এরকম ইউনিট করে রাখতেছেন, ঠিক আছে। মানে ইটস আ ফ্যামিলি, বাংলাদেশ ক্রিকেটার ফ্যানদের আপনারা একটা ফ্যামিলি করতেছেন। সো ইটস আ বিগ থিং ভাইয়া। আপনারা যারা এটার সাথে কানেক্টেড আছেন, আই রিয়েলি সে হ্যাটস অফ টু অল অফ ইউ। এন্ড যারা এই গ্রুপটাকে ফলো করতেছে, সাপোর্ট করতেছে, আই উইল সে যে থ্যাংক ইউ সো মাচ। তাদের এরকম ভালো একটা কাজকে আপনারা অ্যাপ্রিসিয়েট করতেছেন, কারণ আমাদের ডোন্ট মাইন্ড, হিউম্যান নেচার হচ্ছে নেগেটিভ জিনিসগুলো বের করা। সো অ্যাজ এ ক্রিকেট খোর ইউনিট যারাই কাজ করতেছে না কেন ভাইয়া, এখানে কেউ সুপার হিউম্যান না, ঠিক আছে। যা তারা ওয়ার্ক করতেছে আপনাদের একটু খুশি করার জন্য। সো আমি আপনাদের কাছে যদি একটা রিকোয়েস্ট রাখি, যে তারা যেহেতু আমাকে এরকম একটা রেসপেক্ট দিছে, যে আমি পার্সোনালি এরকম বড় কেউ না, বা আমি একজন সাধারণ মানুষ, তো আপনাদের সামনে যেহেতু আমাকে একটা কথা বলার ওয়ে করে দিছে, সো তাদের ওখান থেকে আই উইল বি গ্রেটফুল টু সে যে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ আছে, যে তারা হয়তো সবকিছু আপনাদের হ্যাপি করার জন্য চেষ্টা করতেছে, বাট তাদের ল্যাকিংস কিন্তু থাকবে। হিউম্যান বিং মানুষের ল্যাকিংস থাকে, মিস্টেকস হয়, মিস্টেক না করলে তারা মানুষ না, ঠিক আছে। তো ক্রিকেট খোর গ্রুপেরও কিন্তু এক্সেপশন না, মানুষ দ্বারাই এটা চালানো হচ্ছে। তাদের যদি কখনো কোনো মিস্টেক হয়, এখন পর্যন্ত আমি কিছু শুনি নাই কোনো বাজে কিছু, বাট যদি কখনো কিছু বাজে কিছু করবে না, এতটুকু বিশ্বাস আমার আছে এত বছরে। বাট আরেকটা জিনিস আছে, যে ডিফারেন্স আছে মিস্টেক আর ক্রাইমের মধ্যে। ক্রাইম করবে না এতটুকু মানে বিশ্বাস আমার আছে, ঠিক আছে, আই ক্যান অনেস্টলি সে। বাট মিস্টেক যদি কেউ করে,
সেটাকে আপনারা নেতিবাচক ভাবে মানে নেগেটিভলি দেখবেন না প্লিজ, কারণ মানুষ মাত্রই ভুল। কারণ ওনাদের পারপোজটা দেখেন, আপনারা আমি কেউ বা আপনারা কেউ এই গ্রুপটাকে পে করতেছেন না, ঠিক আছে? তারা এই যে সিপিএল অ্যারেঞ্জমেন্ট বলেন, সিপিএল অ্যারেঞ্জমেন্টটা কি ভাই? আপনাদের কি কোনো দরকার আছে? এগুলো করার কোনো দরকার নাই, বাট আপনাদের মাধ্যমে পুরো সব জায়গার মানুষগুলো একসাথে হচ্ছে, একটা এনভায়রনমেন্ট পাচ্ছে, এটা কম কি? এখন এই যে আর এই এনভায়রনমেন্ট, অনেকে বলতে পারে যে এখন আমার কথা বলতে পারে যে এনভায়রনমেন্টের অত দরকার নাই, ঠিক আছে? অনেস্টলি তাদেরকে আমি জাস্ট একটা কোশ্চেন থ্রো করবো, আচ্ছা ভাই আপনাদের যাদের এই অপিনিয়নটা আছে, আপনাদের বাসায় বসে থাকতে অনেক ভালো লাগতেছে? জাস্ট আমি এই কোশ্চেনটা করবো, কারোই ভালো লাগতেছে না। সো কমিউনিকেশন ইজ আ বিগ থিং। আর যেটা ক্রিকেট খোর করতেছে, ইটস আ হিউজ রেসপেক্ট আই মাস্ট সে। সো আমি ওই জায়গা থেকে, যেহেতু আমি তাদের কাছে গ্রেটফুল, আই এম জাস্ট লিভিং আ রিকোয়েস্ট টু অল অফ ইউ যে তাদের যদি কখনো কোনো মিস্টেক হয়, জাস্ট টেক ইট পজিটিভলি, কারণ তাদের গোল হচ্ছে আপনাদেরকে হ্যাপি করা। দে জাস্ট ওয়ান্ট সি ইউ পিপল স্মাইল। তো যদি তারা সেটা কখনো ব্যর্থ হয়, অ্যাটলিস্ট ফেক স্মাইল হইলেও তাদের জন্য দিয়েন, বি স্টে উইথ দেম, মানে স্টে উইথ দেম, স্টে বিসাইড দেম। এন্ড ইনশাল্লাহ তারা যে এই ফ্যান বেসটা আরো বড় হবে, আরো বড় হবে, আরো বড় হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ এটা একদিন সব দেশে ছড়া যাবে, দোয়া করি। আর আমাদের বাংলাদেশের ক্রিকেটার ফ্যান বেস হিসেবে এটা আমাদের সবাইকে প্রাউড করবে ইনশাল্লাহ একদিন পুরো ওয়ার্ল্ডের সামনে। অ্যাজ আ বাংলাদেশি আই অলরেডি ফিল প্রাউড অ্যাবাউট দিস গ্রুপ, বাট আই ওয়ান্ট যে একদিন পুরো দেশ এটাকে, বিশ্ব এটাকে জানুক, ঠিক আছে? আমাদের কিছু বাংলাদেশ মানে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, ইউ গাইজ আর ডুইং গ্রেট। সো আপনাদের যদি কোনো কনসালটেন্ট আপনারা করতে পারেন, আমি গ্রুপটা মাঝে মাঝে ফলো করি, ঠিক অনেক ভাইয়াদের দেখি যে আপনারা গ্রুপে করেন। সো ইফ ইউ ক্যান, মানে এটা আমার একটা ইচ্ছা যে আই ওয়ান্ট সি দিস গ্রুপ অন দ্য টপ। শুধু বাংলাদেশের টপে না, আমি অনেক টপে দেখতে চাই, ঠিক আছে? সো ওইখান থেকে আমি একটা রিকোয়েস্ট করবো, যদি আপনাদের পসিবল হয় এই জিনিসটা, সো শো বাংলাদেশ টু দ্য ওয়ার্ল্ড, প্লিজ শো বাংলাদেশ টু দ্য ওয়ার্ল্ড। এটার জন্য যদি আপনাদের একটা এক্সট্রা কলাম ইউজ করতে হয়, একটা ট্রান্সলেশন করতে হয়, সেটুকু অন্তত করেন। ইটস আ ফ্যান্স রিকোয়েস্ট, নট আ ক্রিকেটার্স রিকোয়েস্ট, ইটস আ ক্রিকেট কোর গ্রুপস ফ্যান্স রিকোয়েস্ট টু ইউ। ধন্যবাদ ভাইজান, আপনার কথা শুনে অনেক শান্তি লাগলো। আসলে বুঝাতে পারবো না, ওই যে আপনি বলছিলেন যে আসলে বিশ্বকাপ জয়ের পরে অনুভূতিটা কেমন, ভাষায় প্রকাশ করার মতো না। আপনার কথাগুলো শুনে এরকম আমার ভাষায় প্রকাশ করার মতো না। তারপর আমি আরেকটা জিনিস জানতে চাইবো, আমরা 2013 সাল থেকে আমরা বাংলাদেশে ক্রিকেট নিয়ে লেখালেখি করি, বাংলাদেশের ক্রিকেটারদের ভালো এবং খারাপ সময় আমরা সাপোর্ট করে থাকি, এবং শুধুমাত্র ভালো খেললে যে আমরা শুধুমাত্র পাশে থাকি তা নয়, আমরা এবং খারাপ সময়ে কিন্তু আমরা পাশে থাকার সর্বোচ্চ চেষ্টা করে থাকি। আমাদের লেখকরা তারা সম্পূর্ণ আপনার কোন প্রকারের মানে টাকা পয়সা ছাড়াই নিজের শ্রম, নিজের মূল্যবান সময় দিয়ে কিন্তু তারা লেখালেখি করে থাকে। এবং রেগুলার বেসিস আমাদের প্রায় প্রায় 200 লেখক আছে যারা নিয়মিত কিন্তু আমাদের ক্রিকেটারদের নিয়ে লেখালেখি করে। এই লেখকদের উদ্দেশ্যে যদি কিছুটা বলেন, যারা এতটা শ্রম দিয়ে যাচ্ছে, লেখকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। আমরা আচ্ছা অফলাইনের ভাই, পরে কিন্তু অনলাইনটাই সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকি, যেটা লেখালেখিতে। বাংলাদেশের আপনার যতগুলো ফ্যান গ্রুপ আছে তার মধ্যে সবচেয়ে বেশি লেখালেখিতে আমরাই আছি। আলহামদুলিল্লাহ। প্রথমে হচ্ছে আমি যেটা আপনাদের বলবো যে অ্যাজ আ হিউম্যান বিং, যদি আমি আপনাদেরকে বলছি ভাইয়া যে আমি জানি অনেস্টলি হয়তো আপনারা একটা নাম্বার অ্যাচিভ করছেন ভাইয়া, বাট আপনি অনেস্টলি জানেন এবং ক্রিকেট ঘরের প্রত্যেকটা মেম্বার জানে, হ্যাঁ আপনারা স্যাটিসফাইড না, মানে সরি পয়েন্টটা এরকম না, যে আপনারা জানেন যে আপনারা একটা নাম্বার অ্যাচিভ করছেন, ঠিক আছে? এই অ্যাচিভমেন্টটা আপনারা সবাই রেসপেক্ট করেন, বাট আসলে কি এতটুকুই আপনাদের চাহিদা? আপনাদের স্বপ্ন কিন্তু বড়, এটা অনেস্টলি আমি এখান থেকে বুঝতে পারি যে আপনি চান যে আপনাদের ক্রিকেট খেলার গ্রুপটাকে আরো সবাই চিনুক। সো আমি বলবো এখন 200 জন আছে বা 150 জন আছে বা 100 জন আছে, বা যদি একজনও থাকে, আবার যদি 1000 জন থাকে, আমি ক্রিকেট করে যারা রাইটিং করতেছে আমি সবাইকে রেসপেক্ট করি। এইখানে নাম্বারটা আমার কাছে ফ্যাক্ট না, ফ্যাক্টটা হচ্ছে বাংলাদেশের ক্রিকেটের জন্য তারা এফোর্ট দিচ্ছে, তারা বাংলাদেশের ক্রিকেটের একটা পার্ট। হয়তো হয়তো মাঠে খেলতেছে না তারা, বাট যেহেতু খারাপ সময়ও থাকতেছে ভালো সময়ও থাকতেছে, দ্যাট মিন ইটস আ ট্রু ফ্যান। আর যারা শুধু ভালো সময়ে থাকে, খারাপ সময় বাজে কথা বলে, দ্যাটস নট আ ট্রু ফ্যান। ইমোশনস অলওয়েজ এক্সপ্রেস করা যাবে না, ইমোশনস মেন্টালি জাজ করতে হবে, ঠিক আছে? সো ওই পয়েন্ট অফ থেকে আমি বলবো যে আমি খুবই লাকি যে আমার দেশে এরকম, মানে কি বলবো, সেলফলেস মানুষ আছে, যে ইউ গাইজ আর নট বিং পেইড, ঠিক আছে? এই 200 জন মানুষ, ইটস আ বিগ নাম্বার, ইটস আ বিগ নাম্বার, ইভেনচুয়ালি ইটস আ বিগ নাম্বার। 200 জন মানুষকে উইদাউট পে দে আর ডুইং সামথিং ফর বাংলাদেশ ক্রিকেট। দিস ইজ ট্রু লাভ ম্যান। লাইক তাদের এতজন মানুষকে কে বলছে লিখতে? কেউ বলে নাই, তারা নিজে থেকে করতেছে বাংলাদেশ ক্রিকেটের জন্য। সো অ্যাজ আ ক্রিকেটার, লাইক আমি আমার আটমোস্ট রেসপেক্ট শো করতেছি ভাইয়া, বাট আই ডোন্ট হ্যাভ ওয়ার্ডস টু এক্সপ্রেস যে আপনাদের প্রতি আমার রেসপেক্টটা কতখানি। বাট আমি আপনাদের কাছে অনুরোধ করব যে মাঝপথে ছেড়ে দিবেন না ভাইয়া কেউ ইনশাল্লাহ।
যদি আমরা কখনো আপনাদেরকে ডিসঅ্যাপয়েন্টেডও করি, ছেড়ে দিবেন না, আপনাদের সাপোর্টটা অ্যাটলিস্ট আমাদের দরকার। কারণ মানুষের সামনে কথা বলতে আমরা আসবো না, আমাদের হয়ে মানুষের সামনে আপনারা কথা বলেন। ইটস লাইক Yes, প্লেয়ারদের হয়ে আপনারা এক্সপ্রেস exactly করতেছেন, correct. বিগ রেসপন্সিবিলিটি অন ইউর শোল্ডার্স। ঠিক আছে, সো আপনারা অনেক, এখন বাংলাদেশের মানুষ যে ক্রিকেটকে ফিল করতেছে, আই ডেফিনেটলি উইল সে যে এই বড় বড় যে গ্রুপ আপনাদের ক্রিকেট খোর, এদের অনেক ইম্পর্টেন্স আছে। বাংলাদেশের ক্রিকেটের 10 বছর আগের ফ্যানদের মেন্টালিটি আর এখনের ফ্যানদের মেন্টালিটি, ইটস আ বিগ ডিফারেন্স। আপনি যদি আগে দেখতেন, এখন সাকিব মুশফিক মাশরাফি, সাকিব ভাই মুশফিক ভাই মাশরাফি ভাই সবাইকে, যে 6 জন আছে আমাদের সিনিয়র প্লেয়ার, সবাইকে আমরা বাংলাদেশের ম্যাক্সিমাম প্রত্যেকটা মানুষ, তারা প্রতিদিন ভালো খেলুক আর না খেলুক, তাদেরকে সবাই রেসপেক্ট করে। প্রত্যেকটা ক্রিকেট মানে পাগল মানুষ রেসপেক্ট করে। আগেও তো ক্রিকেট পাগল ছিল। কেউ অনেস্টলি নিজের গার্ডস থেকে বলতে পারবে যে এই মানুষগুলো খারাপ খেলে তাদেরকে গালি দেয় না? ডেফিনেটলি দিছে। আমি নিজেও শুনছি দিছে, 10 বছর আগে আমি শুনছি দিছে। কিন্তু আজকে কি তাদেরকে গালি দেওয়া হয়? অন্তত এই 6টা মানুষকে দেওয়া হয় না। কারণ প্রত্যেকটা মানুষ বুঝে মাশরাফি ভাই কোন হাঁটু নিয়ে খেলতেছে, প্রত্যেকটা মানুষ বুঝে মুশফিক ভাই বাংলাদেশ ক্রিকেটের জন্য কি ডিটারমাইন্ড, কি ডেডিকেশন মেনটেন করতেছে, সাকিব ভাই কি স্ট্রাগল করতেছে, ঠিক আছে, তামিম ভাই কি স্যাক্রিফাইসেস করতেছে, এগুলো সবাই দেখতেছে। কিভাবে দেখতেছে? তামিম ভাই এসে বলছে বলে নাই, সাকিব ভাই এসে বলছে বলে নাই, মুশফিক ভাই কারোর সামনে এক্সপ্রেস করছে না। আপনারা এই 200 জন লেখক মানুষের সামনে তুলে ধরছেন। সো আপনারা কত রেসপেক্টফুল একটা কাজ করছেন, কত বড় একটা কাজ করছেন। সবকিছু যদি ভাষায় প্রকাশ করা যাইতো ভাইয়া, তাহলে আগে মানে অনেক কিছুই প্রকাশ করে দিত মানুষ, ঠিক আছে, কিন্তু আনসেড কিছু থাকতো না। তো আই হোপ আমার মনের মেসেজটা আপনাদের কাছে গেছে। বাট আমি আপনাদের কাছে অনুরোধ করবো যে মানুষের কাছে আমাদের হয়ে এরকম যে কথাগুলো বলতেছেন, এই সাপোর্টটা যেন আমরা অলওয়েজ পাই। এন্ড আই এম রিয়েলি থ্যাঙ্কফুল টু অল অফ ইউ। আমরা আমরা আমি আপনার ক্রিকেট করে সবার পক্ষ থেকে আমি জানাচ্ছি যে আমরা হার এন্ড সোল চেষ্টা করে যাবো বাংলাদেশের ক্রিকেটের পাশে সারা জীবন এবং মৃত্যুর আগ পর্যন্ত পাশে থাকার জন্য। এখন আমরা আজকের এই কনভারসেশনটা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। অনেক ভালো লাগলো। প্রায় 1 ঘন্টা 10-11 মিনিট আমরা পাস করে ফেললাম। এখন আমরা সর্বশেষ আপনার কাছ থেকে আহ একটা 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 প্রশ্ন জানতে চাইবো, সেটা হচ্ছে ক্রিকেটের বাইরে। তার আগে আমরা আপনাকে অনেক ক্রিকেট করে সকল মেম্বারের পক্ষ থেকে আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। সুস্থ থাকেন এবং নিজের কেরিয়ারটা, আপনার যে স্বপ্নটা আছে সেই স্বপ্নটা বাস্তবায়নের জন্য এগিয়ে যান। আপনার জন্য সবার পক্ষ থেকে আপনার জন্য দোয়া রইল। এখন আমরা একটা লাস্ট প্রশ্ন জানবো আপনার কাছ থেকে। এই যে বর্তমানে আমরা একটা মহামারীতে আছি, করোনা পরিস্থিতি দিন দিন অনেক খারাপ দিকে যাচ্ছে আমাদের দেশে, বিশ্বের মধ্যেও খারাপ দিকে যাচ্ছে এবং বাংলাদেশে এবং আরো বেশি খারাপ দিকে যাচ্ছে। এই করোনা পরিস্থিতি নিয়ে সকল বাংলাদেশি মানুষের জন্য এবং ক্রিকেট করে সকল মেম্বারের উদ্দেশ্যে যদি করোনা পরিস্থিতি নিয়ে কি করণীয় বা কি করা উচিত, যদি লাস্ট একটা কথা বলেন। আমি জাস্ট একটা জাস্ট আপনাকে, আই এম আ পারসন হু বিলিভস ইন লজিক, ঠিক আছে, তো ওইখান থেকে আমি আপনাকে জাস্ট একটা লজিক্যাল কথা বলতে চাই যে মানুষ লাইফে কিছু অ্যাচিভ করছে বাট তার পিছনে এফোর্ট দেয় না, এরকম মানুষ কি আছে যে এফোর্ট ছাড়াই কোনো সাকসেস তার দরজার কাছে চলে আসছে? কখনোই না, না। কখনোই এটা হবে না। তাহলে মানুষ আর স্ট্রাগল করতো না, লাইফে কষ্ট করতো না। হয়তো কারো একটু ইজিলি হয়, আগে হয়, কারো একটু পরে হয়, কষ্ট করে হয়। সো করোনা ভাইরাস ইজ আ স্ট্রাগল ফর অল অফ আস, সবার স্ট্রাগল। আর এইখানে এমন একটা জিনিস, মানে জিনিসটা হচ্ছে কি, এখন হয়তো আমি বাসায় বসে আছি বা ভাইয়া বাসায় বসে আছে, আমাদের দুজনের একজন যদি বাইরে যায়, দেন হয়তো আমাদের একটা বড় লস হয়ে যাবে, ঠিক আছে। তো জিনিসটা হচ্ছে এইখানে একটা পার্টনারশিপ আছে, ক্রিকেটের শুধু পার্টনারশিপ হয় না, ক্রিকেটের বাইরেও পার্টনারশিপ বলে একটা জিনিস আছে। সো আমাদের যদি ওয়ার্ল্ড মানে ওভারকাম করতে হয়, জাস্ট লাইক অ্যাজ এ নাবিল, ওই যে একটা প্রথমে কথা বলছিলাম ভাই যে আমার ফ্যামিলি আমাকে ভালো টাকা পয়সাই দিত, বাট আমি ওইটা হেঁটে হেঁটে যাইতাম। কারণ হচ্ছে আমি আমার ক্রিকেটের জন্য কিছু ইনভেস্ট করতে চাই, আমি আউটকাম চাই। আমার রিক্সায় চড়ার থেকে আমার কাছে বেশি ইম্পর্টেন্ট ছিল হচ্ছে যে আমার ক্রিকেটের একটা গ্লাভস কেনা, একটা বল কেনা। সো ওইখান থেকে এখন আপনি যদি চান, আমি যদি চাই করোনা চলে যাক, করোনা চলে যাবে না ইচ্ছা মতো, ঠিক আছে। তো এটার জন্য আমাদের ফাইট করতে হবে। তো যেরকম আমি ওরকম হেঁটে হেঁটে গেছি, আজকে বাংলাদেশের 75% মানুষ ডে লেবারার, ঠিক আছে, কিন্তু আপনি এখানে তো কোনো ওয়ে নাই। তো আমি ডে লেবাররা যদি ওখানে কাজ করে ভাই, অলওয়েজ সবাইকে যা বলা যায় না ভাই, এজ এ হিউম্যান আপনি বলতে পারবেন না যে আপনি কাজ করেন না। যার ফ্যামিলিতে কালকে দিনে কি খাবে এটার হচ্ছে কোনো গ্যারান্টি নাই। যেহেতু আমাদের ফাইন্যান্সিয়ালি বাংলাদেশ অত রিচ কান্ট্রি না, সো আমাদের অনেকগুলো ব্যারিগেটস আছে। বাট ওই ডে লেবারার গুলোকে না ভাই আপনার আমার বলার এখন কোনো ক্ষমতা নাই কিছু। যদি সে রিয়ালাইজ করে নিজের জায়গা থেকে যে লাইফে কিছু অ্যাচিভ করার জন্য কিছু স্যাক্রিফাইসেস করতে হবে,
তাহলে সে যদি 2-3 বেলা খাবার স্যাক্রিফাইস করতে পারে তাহলে বাংলাদেশ ইনশাল্লাহ খুব দ্রুত সুস্থ হয়ে যাবে। বাট ভাইয়া, কথাটা হচ্ছে আপনি আমি তো একটু বাইরে ঘুরতে যাওয়ার জন্যই বাসা থেকে মানে বের হয়ে যাচ্ছি, নিজের চাহিদা পূরণ করার জন্য, মানুষের কথা ভাবতেছি না। সেইখান থেকে আমরা কিভাবে ওনাদের কাছে মেসেজ পৌঁছাবো, যেহেতু বাংলাদেশের এখনো অনেক মানুষ মেজরিটি এডুকেটেড না, ঠিক আছে? সো এখন জিনিসটা হচ্ছে যে আমরা যদি আমাদের জায়গা থেকে চেঞ্জ হই তাহলে ওনারা আমাদের থেকে দেখে শিখবেন। অ্যাটিটিউড ইজ আ বিগ থিং। তো এই জিনিসটা যদি শিখে, তাহলে ডে লেবারের কাছে যদি মানুষ যাওয়া বন্ধ করে দেয় তাহলে সে বুঝবে যে মানে মানুষরা সবাই কনসিয়াস হয়ে গেছে বেঁচে থাকার জন্য। তার দোকানে যদি কাস্টমারই না আসে তাহলে সে বুঝবে যে মানুষ সবাই বেঁচে থাকাটা ইম্পর্টেন্ট, লাইফের থেকে বড় কিছু না। সো এই লেসন গুলা তাদেরই আমাদেরকে দিতে হবে। আর যদি আমরা দিতে না পারি দেন শুধু এটা তাদেরকে ব্লেম করলে হবে না। আপনি যাচ্ছেন বলেই তো সেই দোকানটা খুলতেছে, আপনি যাওয়া Yes, বন্ধ করেন তাহলে দোকান বন্ধ হয়ে যাবে। ঠিক আছে? তো ইটস আ পার্টনারশিপ। তাদের চিল্লাইলে হবে না, তাদের কোনো দোষ নাই, তাদেরকে খেতে হবে, তাদেরকে একটা ফ্যামিলি আছে। বাট যখন আপনি আমি যাওয়া বন্ধ করে দিব তখন সে বুঝবে যে 2-1 বেলা যদি নাও খাই, এইভাবে যদি কয়েকদিন কষ্ট করে বেঁচে যাই তাহলে একটা সুন্দর বাংলাদেশ পাবো, একটা সুন্দর পৃথিবী পাবো। এই জন্য ওই যে সবাই যে স্যাক্রিফাইস করতে হয় very অ্যাচিভমেন্টের well জন্য, said. একদম ঘরে চলে আসবে না করোনা ট্রিটমেন্ট। ঠিক আছে? কষ্ট করতে হবে। সো আই রিয়েলি রিকোয়েস্ট অল অফ ইউ, একটু পেশেন্স হন ভাই। আমাদের সবার ইচ্ছা করে, ক্রিকেট খোর গ্রুপের ইচ্ছা করে যে তারা একটা পোস্ট লিখবে এই যে বাংলাদেশের খেলা শুরু হয়ে গেছে। আমার ইচ্ছা করে একটু আমি একটা ড্রাইভ করব, আপনার ইচ্ছা করে আপনি একটু ক্রিকেট খেলা দেখবেন। বাট এগুলো এমনি এমনি হবে না, এখন আমাদের সবার একসাথে হার্ড ওয়ার্ক করতে হবে। সো আই রিকোয়েস্ট অল অফ ইউ, প্লিজ কাম ফরওয়ার্ড এন্ড ইনশাল্লাহ উই উইল ওভারকাম দিস টুগেদার। ওকে নাবিল ভাই, অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা রইলো আপনার জন্য। আমরা আজকের মতো এই আড্ডাটা এখানেই শেষ করতে যাচ্ছি। ভালো থাকবেন, জি, ভালোবাসা রইলো আমাদের ক্রিকেট খোরের পক্ষ থেকে আপনার জন্য। and I want to say last thing যে আপনাদেরকে ধন্যবাদ, you guys invited someone like me. I'm really privileged to be here. And last thing I would like to say to the fans and the supporters of Bangladesh cricket যারা এটা দেখতেছেন, যে আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ, বাংলাদেশ ক্রিকেটের জন্য দোয়া করবেন। and before anything in life আমরা সবাই যেন চেষ্টা করি একটা ভালো মানুষ হওয়ার, and সবাই সবাইকে যেন হেল্প করি। আর আমি I don't know about myself, you people can judge me, ঠিক আছে? বাট আপনাদের কাছে আমি যদি নেতিবাচক ইতিবাচক যাই হই, অ্যাটলিস্ট আমি রিকোয়েস্ট করব যেভাবে আমাকে গ্রহণ করছেন না কেন আমার জন্য একটু দোয়া করবেন, কারণ মানুষের দোয়া অনেক ইম্প্যাক্ট করে। ঠিক আছে? আর এই দোয়াটা ইনশাল্লাহ আমাকে অনেক হেল্প করবে, মোটিভেশন দিবে এবং আমার সাকসেসের প্রতি পৌঁছাতে অনেক হেল্প করবে। সো আই কেম টু স্পিক টু অল অফ ইউ, যে আপনারা যেন শুনতে পারেন, আপনাদের ভালো লাগে। সো ওইখান থেকে গিভ অ্যান্ড টেক, পৃথিবীটা হচ্ছে গিভ অ্যান্ড টেক অনেকটা। সো ওইখান থেকে আমি এক্সপেক্ট করি আপনারা মন থেকে আমার জন্য দোয়া করবেন। আর আমার কোনো কথায় যদি কোনো ভুল হয়ে থাকে আশা করি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এন্ড ভাইয়া, ধন্যবাদ ফর ইনভাইটিং মি, এন্ড ইট ওয়াজ আ গুড টাইম উইথ ইউ। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান।